আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যারা অধিক আগ্রহ নিয়ে আমাদের এই এমসিকিউ সেশনটি দেখার জন্য অপেক্ষা ছিল, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের প্রথম ক্লাসটিতে। তোমরা জানো এসএসসির যে সিলেবাস আছে, ফিজিক্স সিলেবাসটি 14টি চ্যাপ্টার। আমরা কিন্তু এই 14টি চ্যাপ্টারের প্রতিটি চ্যাপ্টারের তোমাদের হচ্ছে এ টু জেড যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো কিন্তু আমরা ফার্স্ট টু লাস্ট সবকিছু কিন্তু সলভ করে দিব। কেমন? তোমরা সবাই দ্রুত জয়েন করো। এই বেগের মধ্যে ফিস একটা বসে দাও। তোমরা সবাই খুব দ্রুত জয়েন করে যাও আমাদের লাইভ সেশনটিতে। ওকে, সবাই আগে দেখো যে পুরো লাইভটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, সব হচ্ছে আমাদের সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। সবাই একটু আমাকে খুব দ্রুত জানাও যে পুরো সবকিছু ক্লিন আছে কিনা, সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, সবাই একটু জানাও দ্রুত। ওকে, দেখো আজকের ক্লাসটিতে মূলত তোমাদেরকে শিখাবো, তোমরা যারা হচ্ছে এমসিকিউ নিয়ে সবসময় ভয়ে থাকো, বিশেষ করে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট তোমার হচ্ছে সিকিউ ভালো পারলেও তোমরা দেখা যায় এমসিকিউ তে ভালো একটা মার্কস তুলতে তোমরা পারো না। তো তোমাদের এই ভয়টাকে দূর করার জন্য আমরা আসলে এমসিকিউটাকে এমন একটা প্যাটার্নে শিখাবো যেন তোমাদের হচ্ছে অলরেডি অল্প কয়েকটা এমসিকিউ পরেও পুরো বইটার উপরে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যায়। এই বিষয়টাই আজকে আমরা তোমাদেরকে ক্লাসের মধ্যে দেখানোর চেষ্টা করব। এবং পুরা তোমার হচ্ছে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত আগত বোর্ড পরীক্ষায় যত এমসিকিউ আছে এবং এবছর টেস্ট পরীক্ষায় যে বিভিন্ন এমসিকিউ গুলো আছে, সেখান থেকে নির্বাচিত যেগুলো এবছর তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে সিলেক্ট করেছি। সো এই প্রশ্নগুলো আমরা সলভ করব। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, একদম প্রথম যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা দেখতেই পাচ্ছ যে নিচের কোনটিকে আমরা হচ্ছে লব্ধ রাশি বলবো, নিচের কোনটিকে আমরা হচ্ছে লব্ধ রাশি বলবো। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু প্রায় তোমাদের প্রশ্নগুলো চলে আসতে পারে যে নিচের কোনটি হচ্ছে লব্ধ রাশি। এটাকে লব্ধ কিংবা হচ্ছে তোমাদের যৌগিক রাশিও বলতে পারে, যৌগিক রাশি, যৌগিক রাশি, অথবা তোমার এটাকে লব্ধি রাশিও বলতে পারে, এটাকে কিন্তু তোমাদের হচ্ছে লব্ধি রাশিও বলতে পারে। তাহলে খেয়াল করো, দেখো লব্ধি রাশি, লব্ধ রাশি কিংবা যৌগিক যে ধরনের রাশি বলুক না কেন, এই ধরনের প্রশ্নগুলোতে দেখো ভাই যৌগিক রাশির সংখ্যা কিন্তু দুনিয়াতে অনেকগুলো। তো যৌগিক রাশি মুখস্থ করে তুমি কুল কিনারা পাবা না, তোমাকে যৌগিক রাশিগুলো মুখস্থ রাখার দরকার নাই। তোমরা যারা আজকের এই লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছো, তোমরা সবাই তোমাদের যে পাঠ্য বইটা আছে, পাঠ্য বইটা সাথে নাও, কারণ আমরা আগেই বলেছি আমরা এমন ভাবে এমসিকিউ গুলো পোস্টমর্টেম করবো যে তোমরা শুধুমাত্র লাইভ সেশনের এই এমসিকিউ গুলো করলে পুরো বইটার কিন্তু এ টু জেড তোমাদের কভার হয়ে যাবে। তোমরা সবাই তোমাদের বইয়ের পেজ নাম্বার 13 বের করো, পেজ নাম্বার 13। দেখো পেজ নাম্বার 13তে ওইখানে কিন্তু মৌলিক রাশির সংখ্যা আছে। তো তোমাদেরকে মৌলিক রাশি পড়তে হবে, যে যৌগিক রাশি মুখস্থ রেখে আমাদের লাভ নেই। আমাদের লাভ হচ্ছে যৌগিক রাশিগুলো মুখস্থ করতে গেলে তুমি আসলে কুলায় উঠতে পারবে না, অনেক ধরনের যৌগিক রাশি আছে। এই জন্য আমরা যদি মৌলিক রাশি নিয়ে একটু পড়াশোনা করি, দেখো আমাদের মৌলিক রাশির টোটাল যে সংখ্যাটা, মৌলিক রাশি এখন পর্যন্ত তোমাদের হচ্ছে মৌলিক রাশির টোটাল সংখ্যা হচ্ছে 7টা। এটাও কিন্তু একটা বোর্ডের প্রশ্ন যে মৌলিক রাশির সংখ্যা কয়টা, তাহলে আনসার হচ্ছে আমাদের 7টা। সো মৌলিক রাশি দেখো তোমাদের বইয়ের ভিতরে ওই 13 নম্বর পেজে যে চার্ট আছে দেখতে পাচ্ছ, এই চার্টের ভিতরে এইখানে যে নামগুলো আছে এগুলো একটু মুখস্থ করবা, এবং এর সাথে প্রত্যেকটা যে একক গুলো আছে, সিম্বল যেগুলো আছে, এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ সলভ করা সহজ হবে। তাহলে মৌলিক রাশি 7টা যদি আমরা এক পাকে পড়ে নেই, যে আমাদের দেখো দৈর্ঘ্য এটা কিন্তু একটা মৌলিক রাশি, তারপর হচ্ছে আমাদের ভর এটা একটা মৌলিক রাশি, সময় এটা একটা কিন্তু মৌলিক রাশি, এরপরে তোমাদের হচ্ছে তাপমাত্রা এটা কিন্তু একটা মৌলিক রাশি, তাপমাত্রা, তারপরে হচ্ছে আমাদের পদার্থের পরিমাণ যেটা আছে, দেখো এখানে হচ্ছে আমাদের পদার্থের তোমার হচ্ছে পদার্থের পরিমাণ, দেখো তোমাদের লেখা আছে পদার্থের পরিমাণ, তোমাদের একটা একক আছে এখানে বা মৌলিক রাশি আছে। এরপরে তোমাদের হচ্ছে দীপন তীব্রতা, যেটা দীপন তীব্রতা। খেয়াল করে দেখো এই যে আমরা যে মৌলিক রাশিগুলো লিখলাম, একটা হচ্ছে তোমাদের দৈর্ঘ্য, একটা হচ্ছে তোমাদের ভর, একটা হচ্ছে তোমাদের সময়, তারপর হচ্ছে তাপমাত্রা, তারপর হচ্ছে পদার্থের পরিমাণ, আরেকটা রয়েছে লাস্ট তড়িৎ প্রবাহ। তোমরা যে কাজটা করবা আমার সাথে মুখস্থ করে ফেলবা যে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ আর হচ্ছে দীপন তীব্রতা। তারপরে এই 7টা হচ্ছে মৌলিক, এই 7টা হচ্ছে মৌলিক রাশি। এই 7টা তোমার মুখস্থ রাখতে হবে। যদি 7টা মুখস্থ রাখতে পারো, দেখো এখন আমরা যদি এখানে দেখি এই যে ভর, দেখো আমাকে বলছে লব্ধ রাশি বের করতে। সো লব্ধ রাশি যদি বের করতে চাও, ভর এটা তো হবেই না, কারণ এটা একটা মৌলিক রাশির মধ্যে পড়ে।
তড়িৎ প্রবাহ, এটাও তোমার হচ্ছে মৌলিক রাশির মধ্যে পড়ে। হ্যাঁ, তারপর দীপন ক্ষমতা বা দীপন তীব্রতা যেটা আছে, এটাও কিন্তু তোমাদের হচ্ছে একটা মৌলিক যে তোমাদের রাশিটা আছে, খেয়াল করে দেখো মৌলিক যে রাশিগুলো আছে সেই মৌলিক রাশিগুলোর মধ্যে পড়ে তোমার হচ্ছে দীপন ক্ষমতা বা দীপন তীব্রতা, একই কথা। তার মানে এখানে তাপ যে বিষয়টা আছে, এই তাপ কিন্তু কোন ধরনের মৌলিক রাশি না, এটা মাথায় রাখবা। তাপমাত্রা হচ্ছে মৌলিক রাশি, যে তোমরা এখানে প্যাচ লাগিয়ে দাও, তাপমাত্রা কিন্তু মৌলিক, কিন্তু তাপ কিন্তু কোন ধরনের মৌলিক রাশি না। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে তাপ হচ্ছে কি রাশি, একটা লব্ধ রাশি কিংবা যৌগিক রাশি। এই যে একটা এমসিকিউ পড়লা, একটা এমসিকিউ আদলে দেখবা পরবর্তীতে প্রশ্ন সলভ করতে যে কিন্তু তোমরা দেখবা সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পারবা। সো আশা করি এই প্রশ্নটা তোমরা ক্লিয়ার। এরপরে একটা সহজ প্রশ্ন আছে তোমাদের এখানে, যে একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত হবে, সিলেট বোর্ড 2023 সালে আছে। একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত হবে? তোমাদের যে বইটা আছে বইয়ের ভিতরে দেখো তোমাদের খুব সুন্দর করে লেখা আছে পেজ নাম্বার 19। তোমরা সবাই পেজ নাম্বার 19 বের করো, তোমরা সবাই হচ্ছে পেজ নাম্বার 19 বের করো। পেজ নাম্বার 19 গেলে কিন্তু তোমরা এর একটা তথ্য পেয়ে যাবা। পেজ নাম্বার 19-এ তোমার এই রিলেটেড একটা ডাটা দেওয়া আছে, যে মিটার স্কেল দেখবা যে 100 সেন্টিমিটার কিংবা 1 মিটার লম্বা। হ্যাঁ, 100 সেন্টিমিটার অথবা 1 মিটার। সো এর মধ্যে অপশন কোনটা তোমরা নিজেরা খুঁজে বের করো। দ্রুত মন্তব্য লিখো, তাইলে কিন্তু আমার সাথেই পুরো চ্যাপ্টারটা তোমাদের কভার হয়ে যাবে। দেখি কে কত দ্রুত মন্তব্য লিখতে পারে। এবং সেই ফাঁকে যারা যারা মনে করো যে এই ক্লাসটা তোমার বন্ধুদের উপকারে লাগবে, তাহলে তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, তোমাদের ফ্রেন্ডদের কিন্তু উপকার হবে এই ক্লাসটির মাধ্যমে। তাহলে দেখো আমাদের মিটার স্কেলের যে দৈর্ঘ্যটা সেটা তো তোমরা সবাই জানো যে 1 মিটার অথবা সেন্টিমিটারে থাকলে হচ্ছে 100 সেন্টিমিটার, এটাই কিন্তু আমাদের আনসার। তোমরা সবাই দ্রুত কমেন্ট সেকশনে আমার সাথে লিখবা, তাহলে তোমাদের পুরো জিনিসটা পড়া হয়ে যাবে। সো এটা আশা করি তোমাদের ক্লিয়ার বুঝতে পারছো। দেখো এই যে তোমার একটা লাইন 3 নাম্বার যে প্রশ্নটা আছে, 3 নাম্বার প্রশ্ন যেটা, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সির কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? মানে ফিজিক্স আসলে এই পুরো মহাবিশ্বের কতটুকু অংশ ব্যাখ্যা করতে পারে। দেখি আমার বাচ্চারা কারা আগে দ্রুত কমেন্ট করতে পারে যে এটা আসলে কি হবে। দেখি যে পদার্থবিজ্ঞান বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র বা গ্যালাক্সি যা কিছু আছে কত পার্সেন্ট পর্যন্ত ব্যাখ্যা করতে পারে। এটা কিন্তু অনেকে এই লাইনটা স্কিপ করে যাও, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এই লাইনটা আছে। হ্যাঁ, এই লাইনটা সরাসরি তোমাদের বইয়ের মধ্যে আছে, বইয়ের ভিতরে একদম ডিরেক্ট তোমাদের লাইনটা দেওয়া আছে। এই লাইনটা তোমাদেরকে একটু পড়তে হবে। এই লাইনটা খুঁজে পাবা হচ্ছে তোমার বইয়ের পেজ নাম্বার 10। হ্যাঁ, পেজ নাম্বার সবাই 10 বের করো আমার সাথে, বইয়ের পেজ নাম্বার 10 বের করো। তোমার যে বই আছে বইয়ের পেজ নাম্বার 10-এ দেখো স্পষ্ট করে তোমার হচ্ছে 10 নাম্বার লাইনে দেওয়া আছে, তোমার মূল বইয়ের 10 নাম্বার লাইনে দেওয়া আছে। দেখো মূল বইয়ের 10 নাম্বার লাইন। হ্যাঁ, 10 নাম্বার লাইনে কিন্তু সুন্দর করে লেখা দেওয়া আছে যে 4%। হ্যাঁ, তার মানে তোমার এই যে ফিজিক্সটা আছে, এই ফিজিক্স পুরো মহাজাগতিক বস্তুগুলোর ভিতরে এখন পর্যন্ত মাত্র 4% কিন্তু ব্যাখ্যা করতে পারছে। তাহলে এই ডাটাটা অনেক লাইনের ভিড়ে একটা ছোট্ট শব্দ দেওয়া আছে, এটা যেন তোমাদের ভুল না হয় যে আমরা পারলাম যে মাত্র 4% এই পর্যন্ত ব্যাখ্যা করতে পেরেছে। ওকে, আমরা এখন পরবর্তীতে তোমাদের যাচ্ছি 4 নাম্বার এমসিকিউ, যে 1 পেটামিটার। দেখো এগুলো তো বাচ্চারা ভুলে যাও বারবার, যে পেটামিটার মানে কি, 1 পেটামিটার কত মিটারের সমান। দেখি এটা কে কে আনসার পারো আগে। 1 পেটামিটার দেখি কে কে আনসার পারো। এই জিনিসটা তোমাদের বইয়ের মধ্যে আছে পেজ নাম্বার 17-তে। তোমরা যারা বই খুলে বসছো আমার সাথে পেজ নাম্বার 17 বের করো। পেজ নাম্বার 17-তে দেখো একটা চার্ট আছে, তোমরা সবাই আমার সাথে বই খুলে বসো, এমসিকিউ সলভ হবে একদম মূল বই ভিত্তিক, মূল বইয়ের বাইরে কিছু নাই। আমরা যে এমসিকিউ গুলো করাচ্ছি প্রত্যেকটা এমসিকিউ মূল বইয়ের কোন পেজে কোন লাইন থেকে আসছে এটা কিন্তু তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। এতে তোমাদের যে বিষয়টা মূল বইয়ের কোন লাইনে কি আছে এটা কিন্তু তোমাদের খুঁটিনাটি সবগুলো জিনিস জানা হয়ে যাবে। দেখি কে আগে বলতে পারো। 1 পেটামিটার আমি রেফারেন্স বলে দিচ্ছি, দেখে দেখে বলো। পেজ নাম্বার 17-তে আছে তোমাদের, পেজ নাম্বার 17-তে অলরেডি অনেকে কমেন্টস জানিয়ে দিয়েছো। পেটা, দেখো এখানে লেখা আছে পেটা মানে হচ্ছে তোমার হচ্ছে পেটার পাওয়ার হচ্ছে 15, পেটার পাওয়ার হচ্ছে 15। এরপর দেখো 9 যেটার পাওয়ার এটা হলো গিগা। দেখো এটা লেখা আছে হচ্ছে গিগা, 9 মানে গিগা, 15 মানে হচ্ছে পেটা। এরপর দেখো এগুলো মুখস্থ রাখবে, আমার সাথে উচ্চারণ করো। আর 12 যেটা আছে দেখো টেরা, তার মানে 12 যেটা এটা কিন্তু হচ্ছে আমাদের টেরা। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে গিগা, এটা হচ্ছে পেটা, আর 10 টু দি পাওয়ার 12 এটা কিন্তু হচ্ছে আমাদের টেরা, আর 18 যেটা আছে এটা কিন্তু হচ্ছে এক্সা। এই যে এক্সা, তোমরা মূল বইয়ের মধ্যে তোমরা যে কাজটা করবা, যেখানে পেটা লেখা আছে এখানে তোমরা এই রেফারেন্স সালটা লিখে নাও, তাহলে তোমাকে আর কষ্ট করে পরবর্তীতে পড়া লাগবে না।
এই সালটা লিখে নাও। তার মানে একসাথে কিন্তু আমরা চারটা জিনিস বুঝে ফেললাম। আশা করি ভুল হবে না। যে তোমাকে যদি বলে 1 পেটামিটার সমান কত, তারপর 10 টু দি পাওয়ার 9 যেটা খেয়াল করে দেখো, এটা গিগার তোমার হচ্ছে সূচক, 10 টু দি পাওয়ার 15 এটা হলো পেটা, তারপর 10 টু দি পাওয়ার 12 এটা হলো টেরা, 10 টু দি পাওয়ার 18 এটা কিন্তু হচ্ছে এক্সা। আশা করি সবাই ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছো। এখানে দেখবা আরো অনেক অনেক ডাটা আছে। হ্যাঁ, তো তোমরা পেজ নাম্বার থেকে ওইখানে বাকি ডাটাগুলো করে নিবা। সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা প্রদান করেন কে? সৌরকেন্দ্রিক ধারণা এটা সর্বপ্রথম প্রদান করেন কে? একটু খেয়াল করে দেখো, তোমাদের যাদের সামনে বই আছে তোমরা তোমাদের বইয়ের একদম পেজ নাম্বার বের করো। একদম আমরা পেজ নাম্বার সহ তোমাদেরকে বলবো। পেজ নাম্বার বের করো হচ্ছে 5 নাম্বার পেজ। 5 নাম্বার পেজ বের করো। 5 নাম্বার পেজের একদম লাস্ট লাইন, 5 নাম্বার পেজের একবারে লাস্ট লাইন দেখো, ওইখানে কিন্তু সৌরকেন্দ্রিক যে ধারণাটা আছে এই ধারণাটা প্রথম দেন কিন্তু লেখা আছে আরিস্তারাক্স। দেখো ওইখানে কিন্তু লেখা আছে আরিস্তারাক্স। সো আমরা যদি লিখি এটা যে আরিস্তারাক্স, কিন্তু এইখানে কিন্তু আরিস্তারাক্স বলে কোনো অপশন নাই। আরিস্তারাক্স বলে কিন্তু কোনো অপশন নাই। তার মানে অপশনে যদি আরিস্তারাক্স থাকে, উনি কিন্তু প্রথম ধারণা দিয়েছে তোমাদের বই অনুসারে, কিন্তু যেহেতু আরিস্তারাক্স নাই, আরিস্তারাক্সের পরে এই যে সৌরকেন্দ্রিক তত্ত্বগুলো আছে এটা নিয়ে কাজ করছে কে বলতো? আমাদের কোপার্নিকাস। এবং এই কোপার্নিকাসের তত্ত্বটা তোমরা দেখো পেজ নাম্বার 7-এ আছে। তোমাদের বইয়ের পেজ নাম্বার 7, পেজ নাম্বার 7-এ কিন্তু কোপার্নিকাস নিয়ে কথা বলা আছে 2 নাম্বার লাইনে। তোমরা আমার সাথে বই খুলে মিলাবা, পেজ নাম্বার সহ একদম সাথে সাথে মিলাবা। কোপার্নিকাস উনি কিন্তু এই সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দিতে যে জীবন পর্যন্ত দিতে হয়েছে, সো তার নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এই সৌরকেন্দ্রিক যে তত্ত্বগুলো আছে তোমার হচ্ছে সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে বোঝায় এই মহাজাগতিক বস্তুগুলোর ভিতরে একমাত্র কেন্দ্রস্থল হবে কিন্তু সূর্য। সূর্যকে কেন্দ্র করে সবাই ঘুরবে। এই তত্ত্বটি সর্বপ্রথম দিয়েছে হচ্ছে আরিস্তারাক্স। হ্যাঁ, কিন্তু এটা ওইভাবে মানুষের ভিতরে গ্রহণযোগ্যতা না পাওয়ার কারণে পরবর্তীতে যখন কোপার্নিকাস দেন তখন মোটামুটি মানুষজন একটু নড়চড়ে বসে এবং ফাইনালি এই কোপার্নিকাসকে কিন্তু ফাঁসি দিয়ে হত্যা করা হয়। তোমরা হয়তোবা এই স্টোরি জানবা। এবং পরবর্তীতে কেপলারও কিন্তু সূর্যকেন্দ্রিক যে বিষয়টা এটা নিয়ে গবেষণা করে উনি কিন্তু 3টা সূত্র দিয়েছেন সূর্যকেন্দ্রিক তত্ত্বের উপর। তোমরা ইন্টারমিডিয়েট যখন উঠবা, ইন্টারমিডিয়েটে উঠার পরে দেখবা যে কেপলারস ল আছে, কেপলারের সূত্র আছে। তার মানে এইখানে আরিস্তারাক্স বলো, কোপার্নিকাস বলো, কেপলার বলো, সবাই কিন্তু তোমাদের তত্ত্ব দিয়েছে। কিন্তু এই প্রশ্নটার ভিতরে আরিস্তারাক্স না থাকার কারণে আর কেপলার যেহেতু তোমাদের সিলেবাসের নামটা উল্লেখ করা নাই, এই জন্য এটা রাইট আনসার হবে কোপার্নিকাস। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কমেন্ট সেকশনে জানাও। বাচ্চারা যারা ক্লাস করছো সবাই কমেন্ট সেকশনে জানাও যে সবাই বুঝতে পারছো কিনা। খুব দ্রুত নাকি আমি খুব দ্রুত কথা বলছি একটু আমাকে জানাও। সবাই কি বুঝতে পারছি আমরা? একটু জানাও তো তোমরা সবাই। যদি বুঝে থাকো তাহলে ওয়াই লিখো, না বুঝলে এন লিখো। এবং তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে আমাদের এই ক্লাসগুলো কিন্তু প্রতিদিন চলমান থাকবে এবং এইভাবে প্রতিটি লাইন টু লাইন ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই বলছে ইয়েস, বুঝতে পারছো। ওকে, এখন আসো পরবর্তী যে প্রশ্নটা আছে। পরবর্তী প্রশ্ন কি বলছে? আলোক বিজ্ঞানের স্থপতিকে, আলো নিয়ে গবেষণা করছে কোন বিজ্ঞানী? দেখি এটার আনসার কে কে পারো, এটার আনসার কে কে পারো দেখি। আলোক বিজ্ঞানের স্থপতি, দেখি এটা কে কে পারো। আলোক বিজ্ঞানের স্থপতি দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার 6-এ আছে। ছবিটার নিচে দেখো তোমাদের হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার লাইনে আছে, সরি 6 নাম্বার লাইনে আছে। পেজ নাম্বার হচ্ছে 6। তোমরা সবাই আমার সাথে পেজের মধ্যে রেফারেন্স গুলো লিখে রাখবা। পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6 থেকে এই প্রশ্নটা সিলেট বোর্ড 2020 সালে আসছে। আলোক বিজ্ঞানের স্থপতিকে দেখি তোমরা আগে কে কমেন্ট করতে পারো। অলরেডি অনেকে কমেন্টে জানিয়ে দিয়েছো বি, তার মানে ইবনে আল হাইয়ান, সরি ইবনে আল হাইয়ান। শুধু একটা পড়লে কিন্তু হবে না, এমসিকিউ পড়বা কেমনে? তোমরা অনেক স্টুডেন্টরা আমাদের জিজ্ঞেস করো স্যার এমসিকিউ পারি না, এমসিকিউ শিখবো কেমনে? এমসিকিউ শিখার যে বিষয়টা তোমরা যেটা করো যে এমসিকিউ যখন পড়ো তখন শুধুমাত্র যে আলোক বিজ্ঞানের স্থপতি হচ্ছে ইবনে আল হাইয়ান এটাই পড়ে ফেলো। এখানে আরো কিছু বুঝতে হবে যে একটা এই যে আলবার্ট আইনস্টাইন, এত সুন্দর একটা নাম, উনি আসলে কি করছে? ওনার জীবনে খুব সুন্দর 2টা কিন্তু আবিষ্কার আছে। একটা হচ্ছে E=mc²। এই যে E=mc², এই সূত্রটা প্রদান করছে কিন্তু আমাদের আইনস্টাইন। সো পরীক্ষা আসতে পারে E=mc², এই সূত্রটা কে দিছে? এটা কিন্তু আইনস্টাইন দিছে। এবং এই সূত্রটা কিন্তু একটা সুন্দর রিলেশন বোঝায়। কি রিলেশন দেখো, এটা কিন্তু ভর শক্তির সম্পর্ক। ভর এবং কি বলছি আমরা?
শক্তির সম্পর্ক, ভর এবং শক্তির সম্পর্ক নির্দেশ করে। সো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভর এবং শক্তির সম্পর্ক কোন সূত্র দ্বারা প্রমাণিত হয়? সো এটা হচ্ছে E = mc²। এটা আইনস্টাইনের। আরেকটা বিষয় হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, মানে হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিকতা, এই আপেক্ষিকতা নিয়েও কিন্তু তোমার আইনস্টাইন একটা ল দিয়েছে। তোমরা এটা ইন্টারমিডিয়েট উঠলে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা জানবা যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্বগুলো কি। ম্যাক্স প্লাঙ্ক, এই ম্যাক্স প্লাঙ্কের কিন্তু গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার আছে, এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে যে ম্যাক্স প্লাঙ্ক। এটা হচ্ছে তোমাদের বইয়ের ভিতরে দেখবা পেজ নাম্বার 8 এর ছবিটার 4 নাম্বার লাইনে দেওয়া আছে। পেজ নাম্বার 8 এ ম্যাক্স প্লাঙ্ক নিয়ে একটু আলোচনা করা আছে। পেজ নাম্বার হচ্ছে এটা তোমাদের 8। এই 8 নাম্বার পেজে ম্যাক্স প্লাঙ্কের গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স অথবা কোয়ান্টাম তত্ত্ব যেটা আছে। দেখো কোয়ান্টাম তত্ত্ব, সাথে সাথে বইয়ের মধ্যে এগুলো দাগাই ফেলবা যে এই ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব যেটা আছে বা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে উনি কাজ করেন। এবং চন্দ্রশেখর রমন উনি একটা গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেন, সেটা হচ্ছে রমন প্রভাব। রমন প্রভাব তোমরা লিখে রাখো যে রমন প্রভাব। তাহলে দেখো এমসিকিউ কিভাবে সলভ করতে হবে, একটা এমসিকিউ পড়বা কিন্তু শুধু উত্তরটা না, অপশন পড়বা, প্রত্যেকটা অপশনকে অ্যানালাইসিস করে পড়বা। তাহলে দেখবা তুমি যদি 50টা এমসিকিউ শিখো, দিন শেষে কিন্তু 50 × 4 এত গুণ পরিমাণ এমসিকিউ হয়ে যাবে। আমরা এটা শেখানোর চেষ্টা করব। সো তাইলে দেখো এইখান থেকে বিভিন্ন বিজ্ঞানীর অবদানগুলো আছে, এগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। এরপর আসছি আমরা পরবর্তী যে প্রশ্ন কি আছে দেখি, আমরা দেখি এটা কি হবে। দেখো এর পরবর্তী প্রশ্নই কিন্তু চলে আসছে আগের টপিক থেকে। দেখছো কত সুন্দর মিল আছে এখানে, যে আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতাকে। দেখি অনেকবার আসছে 16, 15 সাল, 16 সাল অনেকবার আসছে। দেখি কে কত দ্রুত এটা কমেন্ট করতে পারো, দেখি কে কত দ্রুত। যে আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি এটা কে দিছে? এটা পারবা, এটা মজার প্রশ্ন, এটা পারা উচিত তোমাদের। দেখি কে কত দ্রুত এটা। অলরেডি আইরিন সহ অনেকে বললাম না যে আমার সাথে রেসপন্স করবা। তাইলে যে বিষয়টা হচ্ছে ক্লাসে তোমাকে আমি আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট যা পড়াই, এমসিকিউর জন্য রিলেভিট আর কোনো কিছু পড়া লাগবে না, শুধু এই ক্লাসের কন্টেন্ট গুলো পড়া। প্রত্যেক ক্লাসে একটা করে এমসিকিউ আমি কমন ফেলবো প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ, আমরা সবগুলো চ্যাপ্টার থেকে করবো আর কি। সেটার পড়ানোর কিছু না, এটা তোমরা বাচ্চারা সবাই জানো যে আলবার্ট আইনস্টাইনের তত্ত্ব। এরপরে দেখো নিচের কোনটি মৌলিক রাশি, দেখো এই যে প্রথমটা থেকে কমন করছে, তাহলে মৌলিক রাশি খেয়াল করে দেখো নিচের কোনটি মৌলিক রাশি। তাপ এটা অবশ্যই মৌলিক রাশি না, এটা যৌগিক রাশি। বেগ এটাও তোমার হচ্ছে কি মৌলিক রাশি, কি বলতো মৌলিক রাশি না, এটা একটা যৌগিক রাশি। তারপর বিভব এটাও কিন্তু তোমার হচ্ছে কি একটা যৌগিক রাশি। তাহলে দীপন তীব্রতা শুধুমাত্র একটা অপশনই আছে যেটা হলো মৌলিক রাশি, তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট আনসার, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। হ্যাঁ, সো অলরেডি ওকে, অনেকে আনসার দিয়েছো, ভেরি গুড। তারপর আমার পরবর্তী কোশ্চেনে যাব, 8টা কোশ্চেন শেষ আমাদের। এবার 9 নাম্বার দেখো, এটাও কিন্তু সেম টাইপের প্রশ্ন, তোমরা আশা করি পারবা। এটাও তোমাদের কয়েকবার বোর্ডে আসছে, কোনটি যৌগিক রাশি? তড়িৎ প্রবাহ তো হবেই না, এটা তোমার একটা মৌলিক রাশি। তারপর হচ্ছে তাপমাত্রা, এটাও তোমার মৌলিক রাশি। দীপন তীব্রতা এটাও মৌলিক রাশি। তাহলে যৌগিক রাশি হচ্ছে কি বলতো আমাদের? ক্ষমতা। যৌগিক রাশি হচ্ছে ক্ষমতা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে যৌগিক রাশি কোনটা হবে। সো যৌগিক রাশি কিন্তু হবে হচ্ছে আমাদের ক্ষমতা। আমরা পরবর্তী কোশ্চেনে যাব, নিচের কোনটি মৌলিক রাশি? এটা তো তোমরা পারবা। দেখো মৌলিক রাশি তড়িৎ বিভব, বিভব কিন্তু হচ্ছে একটা কি রাশি বলতো? লব্ধ রাশি, তার মানে এটা হবে না। তারপর ওজন W = mg, এটা একটা লব্ধ রাশি, এটাও হবে না। তাপ এটাও একটা যৌগিক রাশি, এটাও হবে না। মৌলিক রাশি খুঁজতে বলছে, তার মানে মৌলিক রাশি হবে আমাদের ভর। সো মৌলিক রাশি হবে আমাদের ভর। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, সো আমাদের এটাও শেষ হয়ে গেল। আমরা এখন পরবর্তী কোশ্চেন যাব, 11 নম্বর। এখন আবার সেম প্রশ্ন। দেখছো একটা টপিক পড়লে কত কিছু পারা যায়, তোমরা দেখা খুব সহজেই সব বোর্ডের প্রশ্ন কিন্তু সলভ হয়ে যাচ্ছে। কোনটি মৌলিক রাশি? বল তো হবেই না, বেগও হবেই না, কাজও হবেই না। সো মৌলিক মানে কোনটা বলো তো আমাদের? সময়। তাহলে মনে রাখবা শুধু 7টা মৌলিক রাশি, বাকি কিছু দুনিয়ার মনে রাখার দরকার নেই। 7টার মধ্যে যারা নাই তারাই যৌগিক, যারা 7টার মধ্যে আছে তারা সবাই কি মৌলিক। ভেরি গুড, সবাই খুব দ্রুত রেসপন্স করছো। আমার আগে সূর্য গ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী কে করছিলেন? দেখেন এটা একটা চমৎকার প্রশ্ন, যে সূর্য গ্রহণ, এই সূর্য গ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী কে করছে? এটা তোমরা পাবা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 5। পেজ নাম্বার 5, সবাই পেজ নাম্বার 5 বের করো। পেজ নাম্বার 5 সবাই বের করো। শুধুমাত্র আমি আগেই বলেছি, শুধু অপশন পড়ে কেউ মুখস্থ করবা না, বই খুলে প্রমাণ সহ এবং বইয়ের ভিতরে রেফারেন্স লিখবা যে এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে, তার মানে এটা স্যার বলছে, মানে এটা শেখা লাগবে। এর আশেপাশে জিনিসগুলো পড়তে হবে। যেমন দেখো সূর্য গ্রহণ সম্পর্কে
কে ভবিষ্যৎবাণী করে? আমি যদি প্রথমে পিথাগোরাসের নাম বলি, এই পিথাগোরাসের আবিষ্কার কি কি দেখো, পেজ নাম্বার 5-এ কিন্তু তোমাদের ওই পিথাগোরাস সম্পর্কে আলোচনা করা আছে। পিথাগোরাস আসলে কি কি বলছেন সেগুলো বলা আছে। তোমরা দেখো এখানে যদি একটু নিচের দিকে পড়ো তাহলে তোমরা সবগুলো বিজ্ঞানী নাম পাবা। পিথাগোরাসের সবচেয়ে সুন্দর যে জিনিসটা আবিষ্কার সেটা হলো জ্যামিতি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় ব্যবহার করি। যে জ্যামিতি আবিষ্কার করার ক্ষেত্রে পিথাগোরাসের কিন্তু অবদান আছে, তোমরা পিথাগোরাস পাবা। এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কম্পমান তার। হ্যাঁ, কম্পমান তার নিয়ে উনি কিন্তু সূত্র দিয়েছেন। কম্পমান তার, যেটা দিয়ে আমরা এখন গিটার টিটার এগুলো তৈরি করা হয়, যাকে তার কাপলের যে ফ্রিকোয়েন্সি গুলো হবে কেমন, এই টাইপের একটা সূত্র দিয়েছেন কম্পমান তার নিয়ে। তার মানে যদি কোনো একটা জায়গায় জ্যামিতির কথা পাও অথবা কম্পমান তারের কথা পাও তাহলে বুঝবা এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের অবদান। এটা কিন্তু পিথাগোরাসের অবদান। এরপর আছে বিজ্ঞানী থেলিস। থেলিসের দেখো তোমাদের প্রথম বিজ্ঞানীর নামই হচ্ছে থেলিস। থেলিস উনি দুইটা কথা বলেছিলেন, একটা হলো সূর্য গ্রহণ। তোমরা শুধু সব ওয়ার্ড মনে রাখার দরকার নাই, শুধুমাত্র কি ওয়ার্ডটা মনে রাখবা যে সূর্য গ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করছে। আরেকটা জিনিসের কথা বলছিলেন সেটা হচ্ছে লোডস্টোন। এই লোডস্টোন এক ধরনের পাথর, এই পাথরটার একটা ধর্ম আছে চৌম্বক ধর্ম। তার মানে এই লোডস্টোন পাথরের যে চৌম্বক ধর্মটা আছে এই চৌম্বক ধর্ম সম্পর্কে কিন্তু থেলিস কথা বলেছিলেন। তার মানে আমরা থেলিস সম্পর্কে জেনে গেলাম। এরপর আসো ডেমোক্রিটাস। ডেমোক্রিটাসের একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে অ্যাটম, মানে পরমাণু অবিভাজ্য। এই যে অ্যাটম শব্দের অর্থ যাকে বিভাজন করা যায় না, এই কথাটা কিন্তু ডেমোক্রিটাস বলেছিল। এরপরে আর্কিমিডিস সম্পর্কে আমরা জানলাম যে আর্কিমিডিস অনেক কিছু বানাইছে। তার মধ্যে আমি এখন কোথায় লিখবো, ফাঁকাইতো নাই। আচ্ছা ধরো আমি এখানে লিখে দিচ্ছি আর্কিমিডিস সম্পর্কে, যে আর্কিমিডিসের একটা আবিষ্কার হচ্ছে তোমার লিভারের নীতি। লিভারের নীতি, লিভারের নীতি। তোমরা আর্কিমিডিস সম্পর্কে ডিটেলস পাওয়া হচ্ছে তোমাদের যে বইটা আছে সেই বইয়ের 6 নাম্বার পেজ। আর্কিমিডিস সম্পর্কে পেজ নাম্বার 6-এ সবকিছু পাবা। এবং এই পিথাগোরাস, থেলিস এবং তোমার হচ্ছে ডেমোক্রিটাস এগুলো তোমাদের পেজ নাম্বার 5-এ আছে। তোমাদের বইয়ের পেজ নাম্বার 5-এ কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা আছে। তাহলে আর্কিমিডিসের একটা আবিষ্কার হচ্ছে কি বলতো, লিভারের নীতি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের একটা চ্যাপ্টারই আছে, কিন্তু এটা আমাদের ওই কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়টি আছে তার আগের অধ্যায় তোমরা দেখো চাপের একটা অধ্যায় আছে, তাই না? যে একটা বস্তু ভাসবে নাকি ডুববে, এই ধরনের যে কনসেপ্ট গুলো আছে, যে বস্তু ভাসা ডুবা, এই ধরনের জিনিসগুলো তোমাদের হচ্ছে আর্কিমিডিস থেকে আসছে। এবং তোমার হচ্ছে লব্ধি বলের যে কনসেপ্ট, আরেকটা বিষয় হচ্ছে লব্ধি বল, যেটাকে আমরা বলি প্লবতা, যে তরল পদার্থের যে প্লবতা ধর্মটা আছে, এই প্লবতা সম্পর্ক কিন্তু তোমাদের আর্কিমিডিস একটা তথ্য দিয়েছিলেন। আর্কিমিডিসের ধারণা কিন্তু এখানে আছে। তারপরে দেখবা সূর্য রশ্মিকে কিভাবে সেন্ট্রালাইজড করা যায়, সূর্য রশ্মিকে কেন্দ্রীভূত করা, এটা নিয়েও কিন্তু আর্কিমিডিস কথা বলছিলেন। যে গোলীয় আয়না, গোলীয় তোমার হচ্ছে আয়নায় তোমার কিভাবে আলোক রশ্মিকে সেন্ট্রালাইজড করবা, এই সংক্রান্ত কিন্তু একটা তথ্য বিজ্ঞানী তোমার হচ্ছে আর্কিমিডিস দিয়েছেন। তাহলে আমরা এখান থেকে পুরো জিনিসটা সামারি যদি করি, যে আমরা এখান থেকে যে বিজ্ঞানীগুলোর অবদান পড়ে ফেললাম, তার মধ্যে তোমার প্রথম যেহেতু প্রশ্ন বলছে সূর্য গ্রহণ সম্পর্কে, সূর্য গ্রহণ সম্পর্কে শুধু ধারণা কে দিয়েছেন, আমাদের থেলিস। তাহলে আজ থেকে আমরা শুধু অপশন পড়বো না, প্রতিটি অপশনের ব্যাখ্যা পড়বো। তাহলে দেখবা অল্প পরিশ্রমে তুমি কিন্তু হিউজ পরিমাণ তথ্য কালেক্ট করতে পারবা। ওকে, আমরা আসো পরবর্তী এমসিকিউ যাব। 13 নাম্বার, 1 পিকো, পিকো পিকো ফ্যারাড, 1 পিকো ফ্যারাড সমান কত ফ্যারাড? 1 পিকো ফ্যারাড, এটাও তোমরা পাবা তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 17। তোমরা পেজ নাম্বার 17 সবাই বের করো, পেজ নাম্বার 17 বের করে খুঁজে আনসার বলো ঝটপট। পিকো, পিকো মানে -12। পিকো মানে কি বলতো আমাদের? -12। মনে রাখবা এই যে -12 এই সূচকটা দ্বারা বোঝায় হচ্ছে পিকো, পিকো। হ্যাঁ, আর 10 টু দি পাওয়ার 15 এটা কত হবে? এটা তোমাদেরকে আগে বলছিলাম যে 15 দ্বারা বোঝায় হচ্ছে পেটা। এটা দ্বারা কি বোঝায় বলতো আমাদের? পেটা বোঝায়। তো 10 টু দি পাওয়ার যে -15 আছে, 10 টু দি পাওয়ার -15 দ্বারা বোঝায় ফ্যামটো। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে ফ্যামটো, ফ্যামটো -15 দ্বারা ফ্যামটো বোঝায়, আর শুধু 15 দ্বারা পেটা বোঝায়। আর 10 টু দি পাওয়ার 12 যেটা আছে দেখো, এটা কিন্তু টেরা বোঝায়, এটা কিন্তু টেরা বোঝায়। এই যে জিনিসগুলো আছে তোমরা কিন্তু এই জিনিসগুলো পরীক্ষার হলে প্যাচ লাগাই ফেলবা। সো পরীক্ষার হলে যেন কোনো ধরনের প্যাচ না লাগে, পরীক্ষার হলে যেন কোনো ধরনের প্যাচ না লাগে, এই প্যাচ ছোটানোর জন্য তোমাদের জন্য যে সুন্দর এবং চমৎকার যে ক্লাসগুলো আমি রেডি করেছি, তোমরা প্রতিদিন ক্লাসগুলো করতে থাকো অল্প অল্প করে, দেখবা যে একটা সময় পরে প্রচুর এমসিকিউর একটা ভান্ডার তোমার তৈরি হয়ে যাবে। বাট আমি যে স্টাইলে পড়াচ্ছি এই স্টাইলে এমসিকিউ সলভ করতে হবে তোমাকে। ওকে, তাহলে আশা করি 10 টু দি পাওয়ার -15 মানে হচ্ছে ফ্যামটো, শুধু 12 হবে টেরা, ইনভার্স 12 হবে পিকো, আর শুধু 15 হবে পেটা, আর ইনভার্স 15 হবে ফ্যামটো। সো আশা করি বিষয়টা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী এমসিকিউ তে চলে যাচ্ছি।
একটা ম্যাথমেটিক্যাল টার্ম। ওকে, একটা ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসছে আমাদের জন্য, দেখি আমরা এটা সলভ করব। দেখো এখানে বলা হয়েছে ভার্নিয়ার স্কেলের 50 ঘর সমান প্রধান স্কেলের কয় ঘর বলো তো আমাদের? 49 ঘর। তার মানে ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেলের ঘরের মধ্যে ডিফারেন্ট কয় ঘর বলো তো আমাদের? 1 ঘর। ডিফারেন্ট কিন্তু হচ্ছে আমাদের 1 ঘর। সো ভার্নিয়ার স্কেলের ঘর আছে কয়টা? 50টা। এই ডাটা কিন্তু তোমাদের লাগবে, এবং এই প্রত্যেকটা ঘরের মান দেওয়া আছে কত বলো তো আমাদের? 1 মিলিমিটার করে। আমাকে বলছে ভার্নিয়ার ধ্রুবক কত। ভার্নিয়ার ধ্রুবক কত? তোমরা সবাই ভার্নিয়ার স্কেলের ম্যাথ গুলো সলভ করেছো। তুমি যদি ভার্নিয়ার ধ্রুবক, যেটাকে আমরা সংক্ষেপে ভিসি বলি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এস ভাগ কত বলো তো আমাদের? এন। এই যে ভিসি বের করার ফর্মুলা হচ্ছে এস বাই এন। এস মানে তোমার হচ্ছে মূল স্কেলের এই যে ক্ষুদ্রতর ঘরগুলো আছে, এই প্রতিটি ক্ষুদ্রতর ঘরের মান। তাহলে এখানে ক্ষুদ্রতর ডিফারেন্স কয় ঘর বলো তো? 1 ঘর। যত ঘর ডিফারেন্স হবে সেই মানটা লিখবা। ঘর ডিফারেন্স একটা, 1 ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। আর এন দ্বারা বোঝাচ্ছে আমি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে মানটা যদি বসাই যে এস মানে হচ্ছে 1 মিলিমিটার, 1 ঘর যেহেতু ডিফারেন্ট 1 মিলিমিটার লিখলাম, ভাগ হচ্ছে এন, টোটাল ঘর আছে 50টা। তাহলে 1 কে 50 দিয়ে ভাগ করো, ভাগ করো, দেখো কত হয়। ঝটপট আনসার বলো, বলো এটার আনসার কত হবে? দেখি কারা কারা আনসার দিতে পারছো। দেখি এটার আনসার কারা কারা পারবা, তাদের জন্য একটা ক্লেপ হবে। হ্যাঁ, দেখি ভার্নিয়ার ধ্রুবক কত হবে? মান বসে দাও, 1 কে 50 দিয়ে ভাগ করো। গ নাম্বার। ওকে, প্রথমে কিন্তু রেজাল্ট আসবে কিসে আগে বলো? মিলিমিটার কিন্তু দিছি, মিলিমিটারে, কিন্তু এখানে কিন্তু কোনো মিলিমিটার নাই, সবগুলো কি আছে আমাদের? সেন্টিমিটার। পরে মিলিমিটারকে আবার সেন্টিমিটার বানায় দাও, মিলিমিটারকে আবার সেন্টিমিটার বানায় দাও। দেখি কারা কারা আনসার দিতে পারছো। পারছো সবাই? দেখো দেখি তোমাদের সবার উত্তর সঠিক হলো কিনা। 14 নাম্বার আমাদের আনসার কিন্তু হচ্ছে গ, তার মানে 0.002 সেন্টিমিটার। প্রথমে উত্তর আসবে হচ্ছে মিটারে না, প্রথম উত্তর আসবে মিলিমিটারে, কিন্তু মিলিমিটারকে কিন্তু আমাদের সেন্টিমিটার বানাইতে হবে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এখন আসো, আবার একটা প্রশ্ন পাইলাম, এটা এখানেও সেম টাইপের একটা প্রশ্ন, তোমরা নিজেরা করবা। খুব সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন এখানে আছে। আমি পুরো প্রশ্নটাকে ভিজিবল করি, এরপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি পুরোটা। থাকো। দেখো, আয়তাকার একটা বস্তু দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে দেখা গেল ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের এত সেন্টিমিটার এর ঘর অতিক্রম করে। এই যে মানটা 7.7 সেন্টিমিটার, এই মানটা হচ্ছে মূলত মূল স্কেলের পার্ট। মূল স্কেলের পার্ট দেখো, প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায় 5 নাম্বার ঘর। 5 নাম্বার ঘরটা মিলে যায়, এবং প্রশ্নের মধ্যে ভার্নিয়ার ধ্রুবকের মান কিন্তু তোমার দেওয়া আছে, সবগুলোই সেন্টিমিটার দেওয়া আছে, সব কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। তোমাকে বের করতে বলছে বস্তুটির কি নির্ণয় করো? দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা দৈর্ঘ্যের সূত্রটা জানো যে আমরা দৈর্ঘ্য ইকুয়াল এম প্লাস ভি ইন্টু কত বলো তো? ভিসি। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই চমৎকার ম্যাথটি সলভ করতে পারি। এখানে এম দ্বারা বোঝায় যে মূল স্কেলের পার্ট। এই এম দ্বারা আমরা বোঝাচ্ছি যে মূল স্কেলের পার্ট বা মূল স্কেলের ভ্যালু কত হবে। এই ভিসি দ্বারা বোঝাচ্ছি আমরা ভার্নিয়ার ধ্রুবক। সো এটা হচ্ছে ভার্নিয়ার যে ধ্রুবকটা আছে সেই ধ্রুবক, আর এই যে ভি আছে এই ভি দ্বারা বোঝাচ্ছি ভার্নিয়ার সমপাতন। হ্যাঁ, এই ভি দ্বারা বোঝাচ্ছি সমপাতন। ভার্নিয়ার সমপাতন বলতে বোঝায় ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটা মূল স্কেলের কোন দাগের সাথে হুবহু মিলে যাবে, ওই জিনিসটার নামই হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। ওটার নামে কিন্তু ভার্নিয়ার স্কেলের পার্ট। তাহলে আমরা যদি মানটা বসাই, দেখো মূল স্কেলের পার্ট পাইছো 7.7 প্লাস ভি সমপাতন 5 নাম্বার ঘর ম্যাচ করছে ইনটু ভিসি 0.01 0.01। সো এটা ঝটপট ক্যালকুলেশন করে বাচ্চার আনসার বলো যে কত হবে এটার আনসার। ঝটপট এটা ক্যালকুলেশন করে তোমরা দ্রুত আনসারটা বলো। যে এটার অপশন মনি বলেছো এ, তারপরে খুশি আক্তার, তারপরে হচ্ছে অনিতা হাওলাদার আইডি থেকে, তারপর হচ্ছে সোহানা কমেন্ট করেছো, শাহনাজ আক্তার আইডি থেকে আনসার করেছো ক। ভেরি গুড, অনেকে রেসপন্সিভ, সবাই আনসার করেছো। তার মানে এটার আনসার কিন্তু হবে হচ্ছে 7.75। তোমরা এটা দেখে আনসার করছো তাই না? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা দেখো, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেনে কি আছে দেখি। 16 নাম্বার, এইটা একটা চমৎকার প্রশ্ন, চমৎকার। হ্যাঁ, সকল বোর্ড 2018 সালে আছে, আমি শিওর এই প্রশ্নটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে।
এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট আছে যারা ভুল করে যে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এই সমীকরণে ইউটি এর মাত্রা কোনটা? আরে আমি তো মাত্রা করতাম একটা রাশি, এখন আমরা পুরো একটা টার্ম দিল, বিষয়টা কেমন একটু খেয়াল করে দেখো, মাত্রা কোনটা হবে দেখি, তোমরা আগে নিজেরা আনসার করো এটা মাত্রা কি হবে। এটা দেখি বাকি যারা অনলাইনে আছে তারা কি করে দেখি। এটা কিন্তু চমৎকার একটা প্রশ্ন এবং এটা অনেক স্টুডেন্টরা ভুল করার চান্স থাকে না। দেখি অনলাইনে তো মারাত্মক জিনিয়াস, আর সব পারতেছে, ভেরি গুড, এরা সব পারে। ওকে, তোমরা আগে আগে নিজেরা একটু ক্লিয়ার করো, আমরা এখান থেকে হচ্ছে বাকি মাত্রাগুলো তোমরা অনেকে গ আনসার দিয়েছে, ভেরি গুড। দেখো আমরা আগে মাত্রা বিষয়টা বুঝি। মাত্রা মানে তুমি যা দিয়ে প্রকাশ করবা সেটাই মাত্রা। যেমন আমি রিপন স্যার, আমাকে প্রকাশ করতে গেলে একটা আর লিখবা, বড় হাতে লিখতে হবে, মাত্রা লেখার নিয়ম, এরপর সুন্দর মতো একটা ঘরের মধ্যে আটকাই দিবা, এটা হচ্ছে মাত্রা। যে কোনো জায়গায় আর লেখা থাকলে বুঝবা এটা রিপন স্যার। এই যে বিষয়গুলো আছে, যে এই জিনিসগুলো যে কোনো একটা রাশি প্রকাশ করার জন্য তার ভিতরে মৌলিক রাশি কতগুলো আছে, এগুলোর কম্বিনেশনের ফলে মূলত মাত্রাটা তৈরি হয়। দেখো এই এস, আমরা যদি এখানে সমীকরণটাকে অ্যানালাইসিস করি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মনে রাখবা রিলেশন যেগুলো হচ্ছে অথবা তুলনা যেগুলো হচ্ছে, সমীকরণের এই পাশে কিন্তু দূরত্ব আছে, তার মানে এটা হচ্ছে একটা দূরত্ব এবং দূরত্ব এক ধরনের দৈর্ঘ্য বলতে পারো, তাহলে এটার মাত্রা কিন্তু হচ্ছে এল, এটার মাত্রা হচ্ছে এল। তার মানে দূরত্বের সাথে যাদের তুমি কম্পেয়ার করবা সবাই কিন্তু কি হওয়া লাগবে, দূরত্বই হওয়া লাগবে। তাহলে এই যে ইউটি আছে, অবশ্যই ইউটি দ্বারা কি বোঝাইতে হবে, দূরত্ব বোঝাইতে হবে, এবং এই যে হাফ এ টি স্কোয়ার আছে এটাও কি বোঝাইতে হবে, দূরত্বই বোঝাইতে হবে। বিষয়টা কেমন দেখো, আমি যদি ইউটির মাত্রাকে ভাঙি, তোমরা জানো ইউ মানে হচ্ছে বেগ, হ্যাঁ সেটা আদি বেগ শেষ বেগ যাই হোক, সব বেগের মাত্রাই সেম। সো এই বেগের মাত্রা দিয়ে আমরা এল টি ইনভার্স 1 বলি, এবং দেখো এই সময়ের মাত্রাটা কি বলতো আমাদের টি। তাহলে এই টি টি কাটাকাটি গেলে এখানে কিন্তু আমাদের কি থাকে বলতো, এল থাকে। তার মানে এই ইউটি দ্বারা কিন্তু এল বোঝাচ্ছে, এল মানে দূরত্ব বোঝাচ্ছে। সিমিলার ভাবে তুমি যদি এটি স্কয়ারের মাত্রা বের করতে চাও, যে এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, এর সাথে আমরা টি স্কয়ার মানে হচ্ছে তুমি বড় টি তার উপরে হবে স্কয়ার হবে, সো এটা কাটিং করে দাও, এটাও কিন্তু কি বোঝাচ্ছে বলতো আমাদের এল বোঝাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো এই প্রত্যেকটা জিনিসের মাত্রা কিন্তু সিমিলার হওয়া লাগবে। ওকে, তোমরা যদি এটা বুঝতে পারো, তোমাদের দেখি আমি একটা কাজ দিই, দেখি এটা করো, দেখি ভি ইকুয়াল ইউটি, তোমার হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস হচ্ছে এটি। তোমরা এখন বলবা যে এই এটির মাত্রা কত এবং একক কত, এই এটির মাত্রা কত দেখি মন্তব্যে কে কত দ্রুত লিখতে পারো, এবং এটির একক কত দেখি তোমরা কতটা দ্রুত রেসপন্স করতে পারো, এটির একক এবং মাত্রা। দেখি এটির একক এবং মাত্রা বলতে হবে, এটির একক কি এবং মাত্রা কি। অলরেডি একজন মন্তব্য লিখেছে এলটি ইনভার্স 1, ইয়েস, কারণ হচ্ছে এটা কিন্তু বেগ, তার মানে এটাও বেগ, তার মানে এটাও কিন্তু কি বলতো আমাদের বেগ। ত্বরণ আর সময় গুণ করলে কিন্তু একটা বেগ মিন করে। সো বেগের একক তোমরা জানো মিটার পার সেকেন্ড, এবং মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। যারা পারছো সবাইকে শুভকামনা, অনেকে আনসার করেছো, ভেরি গুড, তোমরা পারছো। ওকে, তার মানে এই টাইপের ম্যাথ গুলো তোমাদের করতে হবে। যে কোনো সমীকরণ থাকুক, মনে রাখবা বাম পাশে যে আছে তার সমীকরণটা কিন্তু পড়া। যেমন ধরো তোমাদের যদি বলি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস কত বলো তো আমাদের 2as। দেখো এই ভি স্কোয়ারের যে তোমার মাত্রা হবে, ইউ স্কোয়ারের যে মাত্রা হবে, তোমার এস এর যে মাত্রা হবে, এই সবগুলোর বেগই বোঝায়, কোন একটা বেগই কিন্তু বোঝায়। হ্যাঁ, সো তোমাদের এটা কি হবে। ওকে, এরপর আসেন 17 নম্বর এমসিকিউ তে যাচ্ছে আমরা। 17 নম্বর এমসিকিউ দিকে কি বলছে, এখানে বলেছে যে রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট মানে হচ্ছে মূল স্কেলের পার্ট মানে হচ্ছে এম। তোমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের টোটাল ভাগ দেওয়া আছে 50। তারপর আমার প্রশ্নটা বলছে কি, প্রশ্ন বলছে হচ্ছে তারের ব্যাস কত, তারের ব্যাস চাইছে আমার কাছে, তারের ব্যাস তোমাকে বের করতে বলছে। সো তারের ব্যাস নরমালি আমরা বের করি স্ক্রু গজের সাহায্যে। কোন গজের সাহায্যে বলছে আমরা এটা, স্ক্রু গজের সাহায্যে। স্ক্রু গজের সাহায্যে তুমি যদি কোন একটা তারের ব্যাস বের করো, এটার ফর্মুলা তুমি এম প্লাস এল ইনটু কত বলো তো আমাদের এলসি। এই ফরম্যাটটা ইউজ করে তুমি হচ্ছে কোন একটা তারের ব্যাস খুব সহজে বের করে ফেলতে পারবা। এই সূত্র দিয়ে আমরা কোন একটা তারের ব্যাস বের করব, যেখানে ডি দ্বারা আমরা তারের ব্যাস বোঝাচ্ছি আর এম দ্বারা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। সো এটা হচ্ছে আমাদের রৈখিক তোমার হচ্ছে স্কেলের পার্ট, আর এই এল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমরা সমপাতন। এই যে ভাগ সংখ্যা যেটা বলছে এটাই সমপাতন, তার মানে হচ্ছে সমপাতন।
আর এলসি দ্বারা বোঝায় লঘিষ্ঠ গণন, এটা দ্বারা বোঝায় হচ্ছে লঘিষ্ঠ গণন, অথবা লঘিষ্ঠ গণনের আরেকটা নাম তোমাদের বইয়ে দেওয়া আছে নুন্নাঙ্ক, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো, যে লঘিষ্ঠ গণনের আরেকটা নাম হচ্ছে নুন্নাঙ্ক, তোমরা চাইলে এটাও কিন্তু ইউজ করতে পারবা। সো আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দেই, দেখো ডি ইকুয়াল এম, এম মানে পাটটা দেওয়া আছে 4 মিলিমিটার, সো আমরা 4 মিলিমিটার বসাইলাম, তার মানে হচ্ছে 4 প্লাস এল, এল মানে 50 দেওয়া আছে, 50 ইন্টু তারের খেয়াল করো নুন্নাঙ্ক দেওয়া আছে হচ্ছে আমাদের 0. কত আমাদের 0.1, জাস্ট এটা ক্যালকুলেশন করে দাও, এটা ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করে যে তোমরা অলরেডি আনসার সবাই করে দিয়েছো, যদিও উত্তর দেখা যাচ্ছে এটা, যাই হোক তোমরা সব পারছো। এরপর আসো তোমাদের হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ফেমটোমিটার ইকুয়াল কত মিটার? ফেমটোর সূচক তোমাদের পড়াইছি, পেজ নাম্বার আবার চলে যাও 17তে, 17 দেখো ফেমটো, 17 দেখো একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, কিন্তু এই ফেমটো, কিন্তু এখানে একটা জিনিস আছে খেয়াল করে দেখো, যে এটা হচ্ছে এক ফেমটো, হ্যাঁ এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাদেরকে, যেটা তোমরা হচ্ছে ভুল করার চান্স থাকবে, একটু খেয়াল করে দেখো যে এক ফেমটো, এখানে একটা মিস্টেক হচ্ছে, এটা এক ফেমটো হবে আর কি, কত হবে দেখি বলো, দ্রুত বলো। ওকে, এটা তোমরা আনসার বলে দিয়েছো। এরপর দেখো 1 ন্যানো সেকেন্ড, এটা তোমরা পারবা, ন্যানোর সূচক দেখো দেওয়া আছে ওই পেজে, ওই পেজে আছে ন্যানো, ওই পেজে আছে ন্যানো, সমস্যা নাই। দেখো এখানে তোমরা হচ্ছে ন্যানোর জন্য করো, ন্যানো কিন্তু তোমাদের দেওয়া আছে 10⁻⁹, এটা তোমরা পারবা, এগুলো সহজ, এগুলো থিওরিটিক্যাল জিনিস, ওই পেজের মধ্যে আছে যে 1 ন্যানো সেকেন্ড সমান হচ্ছে কত সেকেন্ড, পেজ নাম্বার 70 তে যাও, এই এমসিকিউ গুলো সব তোমার পেজ নাম্বার 70 তে আছে, হ্যাঁ এগুলো তোমরা পারবা। এরপর আমরা এই ম্যাথটা দেখাই, 20 নাম্বার যে কোশ্চেনটা আছে, যে একটি তোমার হচ্ছে স্লাইড ক্লিপারসে ভার্নিয়ার ধ্রুবকের মান, ভার্নিয়ার ধ্রুবক মানে ভিসি দেওয়া আছে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, ভার্নিয়ার স্কেলের কি সংখ্যা বের করতে বলছে আমাদের, ভাগ সংখ্যা যেটা আছে এটা বের করতে বলছে। সো নরমালি ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করার জন্য তোমরা ভার্নিয়ার ধ্রুবকের যে সূত্রটা আছে যে ভিসি, এটা ইকুয়াল কত বলো তোমাদের এস বাই এন। সো এইখান থেকে তোমরা হচ্ছে এই এন এর যে মানটা আছে, এই এন এর মানটা বের করবা। সো এন ইকুয়াল লেখা যায় এস ভাগ কত বলো তোমাদের ভিসি। সো এস, এস মানে নরমালি যদি ক্ষুদ্র স্কেলের ঘরগুলোর মান দেওয়া না থাকে, সো ওই ক্ষেত্রে তোমরা হচ্ছে ধরে নিবা 1 মিলিমিটার ধরে নিবা, এটা হচ্ছে 1 মিলিমিটার ধরে নিবা, 1 মিলিমিটার ধরে নিবা। আর ভিসির যে মানটা আছে, এই ভিসির মানটা কিন্তু কিসে দেওয়া আছে বলো তোমাদের সেন্টিমিটারে দেওয়া আছে, এই মানটাকে তোমরা হচ্ছে মিলিমিটারে কনভার্ট করে নিতে পারো, মিলিমিটারে কনভার্ট করে নিয়ে মান বসালে কিন্তু এন এর মানটা চলে আসবে। জাস্ট মানটা বসাই দাও, যে তোমরা এই সেন্টিমিটারকে মিলিমিটার বানাই ফেলো, মিলিমিটার বানিয়ে এখানে মানটা বসাই দিলে কিন্তু তোমাদের আনসার চলে আসবে। অথবা তুমি চাইলে মিলিমিটার মিলিমিটার যাওয়ার দরকার নাই, তুমি এটাকে সেন্টিমিটারকে মিটার বানায় দাও, অথবা তোমার হচ্ছে এই এস যে 1 মিলিমিটার, এটাকে তুমি চাইলে মিটার বানায় কনভার্ট করতে পারবা, যে কোনো একটা করলে হবে, তোমার ইচ্ছা। কারণ এখানে কোনো সংখ্যা চাইছে যে ভাগ সংখ্যা, এর কোনো একক নাই, একক না থাকার কারণে তুমি এখানে যে কোনো একক, তবে সবগুলোকে একই এককে কনভার্ট করে নিতে হবে। হয় তুমি সবগুলো সেন্টিমিটার রাখো, নাহলে সবগুলোকে মিটার রাখো, নাহলে সবগুলোকে মিলিমিটার রাখো, যে কোনো একটা এককে কনভার্ট করে তোমাদেরকে বসাইতে হবে, তাহলে পারবা। হ্যাঁ দেখো এটা তোমরা করে দেখো যে আনসার কত হয়। তোমরা অলরেডি করে দেখেছো যে এটা আনসার হচ্ছে আমাদের 20, তোমরা সব পারছো এটা। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এটাও চমৎকার একটা প্রশ্ন, একই টাইপের রিপিট প্রশ্ন। স্লাইড ক্লিপারসে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক, এটা তোমরা পারবা। সেম টাইপের ম্যাথ, সেম টাইপের ম্যাথ আমরা তোমরা বের করতে বলছি কি ভার্নিয়ার ধ্রুবক, ভিসি ইকুয়াল এস বাই এন, জাস্ট মান বসাই দাও এস বাই এন, 1 মিলিমিটারকে 20 দিয়ে ভাগ করে দাও, দেখো হয়ে যাবে 1 মিলিমিটারকে জাস্ট 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু এটা আনসার হয়ে যাবে। আশা করি তোমরা সবাই পারবা এটা। এটা অলরেডি সহজ একটা ক্যালকুলেশন, অনেকবার এই টাইপের রিপিটেশনে আসছে আমাদের, অনেক ম্যাথ গুলো আসছে আমাদের। এখন যদি আমরা মৌলিক রাশির সংখ্যা করে, চমৎকার প্রশ্ন, এটা আমরা আজকের ক্লাসের শুরুতেই বলছিলাম যে 7টা, এটাতে আমরা সময় নষ্ট করবো না। পদার্থের পরিমাণের এসআই একক কোনটি? দেখো এই পদার্থের পরিমাণের এসআই একক কিন্তু তোমরা জানো যে মোল। তোমাদের আগে বলছিলাম যে পদার্থের ওই 7টা একক,
এবং 7টা রাশি। পেজ নাম্বার তোমরা যেটা আছে তোমাদের মূল বইয়ের ভিতরে 13 নম্বর পেজে, পেজ নাম্বার হচ্ছে 13, পেজ নাম্বার 13 ওই পুরো চার্টটা তোমাদের মুখস্থ রাখতে হবে, যেখানে কোন জিনিসের কোন এককটা ব্যবহার করা হয় এগুলো কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তোমরা অবশ্যই পেজ নাম্বার 13 থেকে বিভিন্ন মৌলিক একক বা মৌলিক রাশি এবং এদের যে এককগুলো আছে এই সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এরপর যদি এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি, এটাও সেম চার্ট থেকে প্রশ্ন। তাহলে দেখো তোমাদের এখানে দুইটা চার্ট অ্যাডমিশনের তোমার হচ্ছে এসএসসি বোর্ড পরীক্ষার জন্য কিন্তু স্যারদের খুব পছন্দের, সেটা তোমরা বুঝতে পারলা। একটা হচ্ছে তোমরা অনেকে এই চ্যাপ্টার করতে ভয় পাও, মনে করো যে এই চ্যাপ্টার মানে মনে হয় যদি বিজ্ঞানীর নাম, বিষয়টা এরকম না। দেখো এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো সলভ করলাম, বিজ্ঞানীদের নাম কিন্তু খুব অল্প আসছে, হাতে গোনা কয়েকটা প্রশ্ন। এখানে কিন্তু স্লাইড ক্লিপার, স্ক্রু গজের যে ভার্নিয়ার ধ্রুবক বের করা, বস্তুর একটা বেজ বের করা, একটা দৈর্ঘ্য বের করা, এই রিলেটেড যে টার্মগুলো এগুলো কিন্তু বেশি আছে, এবং কোনটা মৌলিক, কোনটা যৌগিক, কোনটার একক কি, এই ধরনের যে টার্মগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে, কারণ স্যারদের এগুলো প্রশ্ন করা সহজ এবং তোমাদের ভুল করার চান্সটা অনেক কিন্তু বেশি থাকে এই কারণে। এখন আসো, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটাও তোমাদের পারা উচিত, এটা তোমাদের পড়েছি। বর্তমানে যে বাদ্যযন্ত্র সঙ্গীত এগুলো নিয়ে তোমরা বিভিন্ন কম্পমান তারায় যে বিভিন্ন র্যাঙ্কিং স্কেলটা আছে এটা নিয়ে আসলে অনুসন্ধান করছিলেন কে? এটা তোমাদের আগেই বলছিলাম, কে বলো তো? পিথাগোরাস। পিথাগোরাসের দুইটা উপাদান, দুইটা আবিষ্কার আছে। একটা হচ্ছে দেখো এই লাইনটা কিন্তু ডিরেক্ট তোমাদের বইয়ের মধ্যে নাই, এই যে লাইনটা, এই লাইনটা ডিরেক্ট তোমাদের বইয়ের মধ্যে নাই, বাট এটা গেস করতে হবে, কারণ কম্পমান তার, দেখো এই যে কম্পন বিষয় কাপাকাপি, এই কম্পন বিষয়ক এই একটা শব্দ উল্লেখ থাকার কারণে আমাকে বুঝতে হবে এটার আনসার হবে কি বলতো আমাদের পিথাগোরাস। কারণ পিথাগোরাসের দুইটা উপাদান ছিল, একটা হলো জ্যামিতি নিয়ে আবিষ্কার ছিল, আর একটা হলো কম্পমান তার নিয়ে যে বিভিন্ন কম্পন তৈরি হয় এই নিয়ে কিন্তু ওনার একটা ফলাফল ছিল। সো এটা আমরা পিথাগোরাস পেয়ে গেলাম। এরপর আসে আমরা গাণিতিক তত্ত্ব নির্মাণ এবং পরীক্ষার মাধ্যমে যে তত্ত্বের সত্যতা যাচাই। ওকে, আমরা আজকে এটাতে দেখো এখানে যে বিষয়টা আছে যে গাণিতিক তত্ত্ব নির্ভর যেগুলো আছে, যে তোমাদের হচ্ছে সর্বপ্রথম সূচনা করেন কে? পরীক্ষা নীতি বা পরীক্ষা নির্ভরতা, যে প্রত্যেকটা জিনিসের বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা থাকা লাগবে। তোমরা জানো এক সময় ফিজিক্সটা ছিল একটা ফিলোসফিক্যাল বিষয়, যে পরীক্ষা টরীক্ষা দরকার ছিল না, আধ্যাত্মিক লেভেলের একটা কথা বলে দিলে ফিজিক্সের সব জিনিস সত্যতা হয়ে যেত। কিন্তু সর্বপ্রথম এই জিনিসটা সূচনা করানো হচ্ছে কে? গ্যালিলিও। এই জন্য গ্যালিলিওকে কিন্তু আধুনিক বিজ্ঞানের জনকও বলা হয়। এই গ্যালিলিও সম্পর্কে তোমরা মূল্যবান কতগুলো লাইন পাবা, সেটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার, তোমাদের বইয়ের যে পেজ আছে ওই পেজের 7 নাম্বার পেজে দেখবা গ্যালিলিও নিয়ে কথা বলা আছে, পেজ নাম্বার 7। পেজ নাম্বার 7 তোমরা গ্যালিলিও সম্পর্কে যদি আরো বিস্তারিত পড়তে চাও তোমরা হচ্ছে পেজ নাম্বার 7 বের করবা। পেজ নাম্বার 7 এর মধ্যে দেখবা গ্যালিলিও নিয়ে কথা বলা আছে। আধুনিক বিজ্ঞানের বা তোমার হচ্ছে পরীক্ষা নির্ভর বিজ্ঞানের জনক কিন্তু ওনাকেই বলা হয়। ওকে, এরপর আসো ক্যালকুলাস। ক্যালকুলাস এই চমৎকার একটা জিনিস, তোমরা ইন্টারমিডিয়েট উঠার পরে ফিজিক্স যদি ফিল করতে চাও তোমাকে জানতে হবে ক্যালকুলাস। এই ক্যালকুলাস আবিষ্কার করছে কে? ক্যালকুলাস আবিষ্কার কিন্তু নিউটন করছে। সো আমাদের এই যে মহাবিজ্ঞানী পণ্ডিত, এই পণ্ডিতের কিন্তু অনেক আবিষ্কার আছে। 1 নম্বর আবিষ্কার কিন্তু নিউটন। শুধু তোমার হচ্ছে দেখো ক্যালকুলাস শুধু উনি আবিষ্কার করেন নাই, ওনার অনেক অনেক আবিষ্কার আছে। সো আমরা ওনার আবিষ্কারগুলো যদি পড়তে চান আপনারা হচ্ছে আপনাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে সবাই বের করবেন, এইখানে আপনাদের এই জিনিসগুলো নিয়ে আপনাদের আলোচনা করা আছে। নিউটন স্যার নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা আছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। তোমার হচ্ছে পেজ নাম্বার 7 এর ওই ছবিগুলোর উপর দিকে দেখবা লেখা আছে, ছবিগুলোর উপরে দেখো, ছবিগুলোর উপর দিকে লাস্টের, ছবিগুলোর উপরে লাস্টের 3 লাইন, ছবিগুলোর উপরে লাস্টের 3 লাইন, তারপরে পেজ নাম্বার 7। উনি কিন্তু একজন মহাজ্ঞানী মহাবিজ্ঞানী। সো ওনার জিনিসপত্রগুলো তোমাদের একটু ডিটেলস পড়তে হবে, অনেকগুলো আবিষ্কার আছে। তার মধ্যে একটা হলো মহাকর্ষ বলের 3টা সূত্র দিছেন, গতিবিদ্যার সূত্র দিছেন। তার মানে নিউটনে দেখো এই যে গতিবিদ্যার সূত্র, তারপর হচ্ছে বিখ্যাত সূত্র আছে তোমরা যেগুলো আমাদের ওই মাত্রা সমীকরণের মধ্যে দেখাইলাম, মহাকর্ষ নিয়ে নিউটন সাহেব কথা বলছেন। এবং চমৎকার একটা আবিষ্কার হচ্ছে কি ক্যালকুলাস, যেটা ছাড়া ফিজিক্সটা মোটামুটি সলভ করা একটু কঠিন ব্যাপার হয়ে যাবে। সো নিউটন সম্পর্কে এই তথ্যগুলো তোমাদের একটু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, যে প্রথমত হচ্ছে 1 নাম্বার যে জিনিসটা বুঝলাম সেটা হলো মহাকর্ষ সূত্র দিছে, যেটা তোমরা আপেল পড়া থিওরি নামে জানো, মহাকর্ষ সূত্র এটা কিন্তু উনি দিছেন। তারপর হচ্ছে গতিবিদ্যার যে সূত্রগুলো আছে, গতিবিদ্যার যে সূত্রগুলো আছে এটা দিছেন। তারপর ক্যালকুলাস আবিষ্কার করছেন, এগুলো নিয়ে তোমাদের কিন্তু বইয়ের মধ্যে আলোচনা করা আছে। এবং আলোক বিজ্ঞানও কিন্তু তার অবদান আছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আলোক বিজ্ঞান। উনি যে শুধুমাত্র গতি আর মহাকর্ষ নিয়ে কাজ করছে বিষয়টা কিন্তু এরকম না,
এবং আলোক বিজ্ঞান। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এই ক্যালকুলাস আবিষ্কারের সময় শুধু কিন্তু নিউটন ছিলেন না, নিউটনের সহযোগী একজন ছিলেন। এটার নামটা তোমাদের পেজ নাম্বার 7 ছবির ঠিক উপরে দেখো লেখা আছে লিবনিজ। হ্যাঁ, সো লিবনিজ, সো নিউটনের সাথে তোমাদের ওই লিবনিজের কথাটাও কিন্তু মনে রাখতে হবে যে বিজ্ঞানী লিবনিজ উনিও কিন্তু ক্যালকুলাস আবিষ্কার করতে নিউটনকে কিন্তু সহযোগিতা করেন। এবং গণিতের একটা শাখা, এই ক্যালকুলাসটা কি, এটা কিন্তু ফিজিক্সের জিনিস হলেও জিনিসটা কিন্তু হচ্ছে গণিতের একটা শাখা। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি গণিতের একটা, এবং তোমাদের বইটাকে বলা হয় যে নতুন শাখা, তখনকার জন্য এটা নতুন শাখা। প্রত্যেকটা লাইন এইভাবে পড়তে হবে, তাইলে তোমাদের এমসিকিউতে কিন্তু চমৎকার কিছু রেজাল্ট তৈরি করা সম্ভব। ওকে, 28 নম্বর প্রশ্ন, ডেমোক্রিটাস কোন দেশের নাগরিক ছিল? এই ডেমোক্রিটাস সম্পর্কে আলোচনা করা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 5। পেজ নাম্বার 5-এ দেখো, পেজ নাম্বার 5-এ তোমার ডেমোক্রিটাস নিয়ে কথা বলা আছে। পেজ নাম্বার 5-এ তোমরা এটার উত্তর পাবা। পেজ নাম্বার 5, পেজ নাম্বার হচ্ছে আমাদের 5। এই পেজ নাম্বার 5-এ ডেমোক্রিটাস নিয়ে কথা বলা আছে। ডেমোক্রিটাস ছিলেন একজন গ্রিক দার্শনিক। সো তোমরা এটা দেখো, পেজ নাম্বার 5-এর মাঝামাঝিতে লাইনটা পাবা। পেজ নাম্বার 5-এর ঠিক মাঝামাঝিতে তোমরা এই লাইনটা পাবা কিন্তু, যে আসলে উনি কি কাজ করছে। তারপরে পদার্থের অবিভাজ্য এককের নাম দিয়েছিলেন হচ্ছে, পদার্থের অবিভাজ্য এককের নাম দিয়েছিলেন অ্যাটম। সো এটাও আমরা পড়েছি যে তোমার হচ্ছে ডেমোক্রিটাস। সো এটা তোমরা অলরেডি আগে জেনেছো, ডেমোক্রিটাস নামটা দিয়েছে। তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান, তাত্ত্বিক মানে থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে, এটা তোমরা সত্যেন্দ্রনাথ বসুর নাম, আমাদের একজন বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, ওনার সম্পর্কে তোমরা একটু জানতে হবে, না জানলে গুনাহ কিন্তু হবে। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে আলোচনা করা আছে পেজ নাম্বার 8-এ, পেজ নাম্বার 8। পেজ নাম্বার 8-এ ছবির নিচে একদম নিচের দিকে দেখবা সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে আলোচনা করা আছে। এইখানে তোমাদেরকে পড়তে হবে যে তোমার হচ্ছে তাত্ত্বিক পদার্থ, থিওরিটিক্যাল পদার্থের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান তোমার কিন্তু আমাদের সত্যেন্দ্রনাথ বসুর রয়েছে। এরপর দেখো 31 নম্বর, নিচের কোনটি অন্য রাশির উপর নির্ভরশীল নয়? যারা অন্যের উপর নির্ভর করে না তারা হচ্ছে মৌলিক। সো মৌলিক, এখানে খেয়াল করে দেখো ওই তাপমাত্রাটাই আছে, শুধুমাত্র তাপমাত্রাটা একটা খেয়াল করে দেখো, মৌলিক নির্ভরশীল নয়, তবে মৌলিক রাশির কথা বলছে। তাপমাত্রা হবে 1 টেরাগ্রাম। 1 টেরাগ্রাম, এটাও কিন্তু কমন প্রশ্ন আগের মতোই। 1 টেরাগ্রাম দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার, আবার চলে যাও, টেরাগ্রাম বের করো, টেরাগ্রাম বের করো 17 নম্বর পেজে। 17 নম্বর পেজে দেখো আছে, 17 নম্বর পেজে ওই ডিরেক্ট তোমাদের 1 টেরাগ্রাম সমান হচ্ছে কত গ্রাম। হ্যাঁ, কত গ্রাম, ওই এখানে কিন্তু দেওয়া আছে 12, যেটা আছে টেরা। 12 নম্বর পেজ সবাই বের করো। এটা কিন্তু তোমাদের আগের সব কমন প্রশ্ন, এগুলো পড়ছি আমরা। মাইক্রো, এটা কত হবে? এটা ওই একই পেজের প্রশ্ন। মাইক্রো দেখো লেখা আছে মাইক্রো 10⁻⁶। এটা তোমাদের ওই পেজে, তোমরা দ্রুত, আমি যখন যে পেজে চলে যাবো ঠাস ঠাস করে ওই পেজে চলে যাবা, নিজেরা দেখে দেখে উত্তর বলবো অথবা কমেন্ট সেকশনে লিখবা, কারণ এই 1টা ঘন্টা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়, এখানে নষ্ট করা যাবে না। প্রতিটি সেকেন্ডে এমসিকিউ সলভ করতে হবে। এখন দেখো 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান কত মিলি অ্যাম্পিয়ার? তাহলে মাইক্রো আগে তোমাকে জানতে হবে, মাইক্রো অ্যাম্পিয়ারটাকে আগে তুমি অ্যাম্পিয়ারে কনভার্ট করো। 1 মাইক্রো সূচক হচ্ছে 10⁻⁻⁶ কি আমাদের বলো তো -6, ওটাকে তুমি আবার হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো এটা ক্যালকুলেশন করে নিলে হয়ে যাবে যে তোমার হচ্ছে, অথবা তুমি ডাইরেক্ট মনে রাখতে পারো যে 1 মাইক্রোকে মিলিতে বানাইলে 10⁻⁻³ দিয়ে গুণ করবা, মাইক্রো থেকে মিলিতে বানাইলে 10⁻³ গুণ করবা, আর মাইক্রো থেকে অ্যাম্পিয়ার বানাইতে গেলে 10⁻⁻6 গুণ করবা। এভাবে তোমরা সলভ করতে পারো। আমি আবার বলছি, মাইক্রো থেকে মিলি 10⁻⁻3, মাইক্রো থেকে অ্যাম্পিয়ার সরাসরি 10⁻⁻6, এটা গুণ করলে কিন্তু আনসার হয়ে যাবে। এরপরে 1 মাইক্রো ওয়াট সমান কত ন্যানো ওয়াট? 1 মাইক্রো ওয়াট সমান কত ন্যানো ওয়াট? তাহলে ন্যানো সূচক তোমরা সবাই জানো যে ন্যানো সূচক হচ্ছে, খেয়াল করো মাইক্রো যেহেতু বলছে, মাইক্রো মানে হচ্ছে তোমাদের ওই সূচকের সাথে তোমরা ন্যানো জাস্ট আগের মতো করে কনভার্সন করে নিলে হবে, যে 1 মাইক্রোকে তুমি প্রথমে ওয়াটে কনভার্ট করবা। মাইক্রোকে তোমরা ডাইরেক্ট ন্যানোতে কনভার্ট করতে গেলে সমস্যা হবে। তোমরা যেটা করবা, মাইক্রো ওয়াটকে প্রথমে বানাবো হচ্ছে ওয়াটে, পরে ওয়াটকে আবার কি বানাই নিবা বলো, তোমাদের ন্যানো ওয়াট বানাই নিবা, তাহলে তোমাদের ম্যাথটা কিন্তু সহজ হয়ে যাবে। মাইক্রো দেখো, মাইক্রো যেটা আছে 1 মাইক্রো ওয়াট, এই মাইক্রো ওয়াটকে তুমি যদি ওয়াট বানাও তাহলে 1 মাইক্রো ওয়াট এটা ইকুয়াল, মাইক্রো মানে কি 10⁻⁻ কত -6, তাহলে আমরা 10⁻⁻6 নিলে কত হবে বলো তো আমাদের ওয়াট। আবার ওয়াট জিনিসটাকে আমাদের কি বানাইতে হবে? ন্যানো। এটাকে আবার কি বানাইতে হবে? আমাদের ন্যানো বানাইতে হবে। সো এটাকে যদি আমরা ন্যানো বানাও তাহলে আমার ন্যানোর সূচক কত বলো তো আমাদের 10⁻⁻ কত আমাদের 9, তাই না? ন্যানো
ওটা ক্যালকুলেশন করো, গুণ করে দাও, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে। সো এটার সাথে যদি আমরা 10 টু দি পাওয়ার 9 গুণ করি, 10 টু দি পাওয়ার -6 ইনটু 10 টু দি পাওয়ার 9, সো গুণ করলে আলটিমেটলি কি -6, আর যদি এখানে 6টা কাটা যাবে, সো আলটিমেটলি কি তৈরি হবে, 10 টু দি পাওয়ার কি বলো তো আমাদের 3। এটা হচ্ছে রাইট আনসার। সবাই কি বুঝছো বিষয়টা? মানে তোমরা ডিরেক্ট এইভাবে কেউ যাবা না যে মাইক্রোকে তুমি হচ্ছে ডিরেক্ট ন্যানো ওয়াটে কনভার্ট করতে গেলে অনেকে পেঁচায় ফেলতে পারো। এই জন্য যেটা বলবো, প্রথমে তুমি সবগুলোকে বেসিক ইউনিটে নিয়ে যাও, যেটা আমরা মেইনলি ব্যবহার করি। সো 1 মাইক্রো ওয়াটকে প্রথমে ওয়াট বানাবা, ওয়াটকে আবার হচ্ছে কি বানাইতে বলছো ন্যানো, সেটাকে ন্যানো ওয়াট বানানোর জন্য 10 টু দি পাওয়ার ন্যানোর যে সূচকটা আছে, ন্যানোর সূচকটা গুণ করে দিবা, গুণ করে দিলে কিন্তু আনসার হয়ে যাবে। সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই কি কনভার্সনটা বুঝছো? সবাই কি কনভার্সনটা বুঝছো? দেখো সবাই একটু আমাকে জানাও তো কনভার্সনটা বুঝছো কিনা। যারা ক্লাস করছো খুব দ্রুত 1 সেকেন্ড সময়ের মধ্যে সবাই যারা বুঝছো ওয়াই লিখো, না বুঝলে আমি কনভার্সন গুলো আবার আলোচনা করব। একটু দ্রুত মন্তব্য করে জানাও যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা। আচ্ছা, ওকে, সবাই বলছে বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমাদের এই জিনিসটা শেষ। তোমাদের হচ্ছে এখান থেকে আমরা পরবর্তী নিচের তোমার হচ্ছে নিচের কোনটিতে এককের সংকেত লেখার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করা হয় নাই। তার মানে দেখো এখান থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসে। একক লেখার কিন্তু কতগুলো নিয়ম আছে, নিয়মগুলো তোমাদের বুঝতে হবে যে একক লেখার নিয়ম পেজ নাম্বার 18-তে পাবা, পেজ নাম্বার 18-তে পাবা, পেজ নাম্বার 18 তোমরা তোমাদের মূল বইয়ের পেজ নাম্বার 18 যেটা আছে, এখানে কিন্তু একক লেখার বিভিন্ন ধরনের নিয়ম আছে, নিয়মগুলো তোমাদেরকে বুঝতে হবে। প্রথমত হচ্ছে নিউটন। নিউটন কিন্তু আমরা এইভাবে দেখো, এখানে আগে বুঝতে বলছে সঠিক নিয়ম অনুসরণ করা, আগে অপশন দেখে নিই, অনুসরণ করা হয়েছে। তাহলে সঠিক নিয়ম অনুসরণ করা হয়েছে যদি দেখতে চাও, তাহলে প্রথমত হচ্ছে নিউটন। নিউটন কিন্তু আমরা এইভাবে লিখি না, নিউটন হচ্ছে বিজ্ঞানীর নাম, তার নাম অনুসারে নিউটনকে কিন্তু আমরা কি লিখি বলতো, এন লিখি। এবং যেগুলো বিজ্ঞানীর নাম অনুসারে একক আসবে সেগুলোকে কিন্তু তোমাদের সম্মান করে বড় হাতের অক্ষর লিখতে হবে। যদি একবার অসম্মান করো তাহলে কিন্তু 0 পাবা। হ্যাঁ, তারপর মিটার কিন্তু আমরা এইভাবে লিখি না, মিটার কোনো বিজ্ঞানীর নাম না, এই জন্য এটাকে ছোট হাতের অক্ষর লিখতে হয়, শুধু এম দিয়ে লিখতে হয়। আর প্যাসকেল তো আমরা এইভাবে লিখি না, প্যাসকেল তোমার হচ্ছে প্রথমটা বিজ্ঞানীর নাম অনুসারে আসে, এবং এর সাথে যদি আরো কোনো শব্দ বা বর্ণ উচ্চারণ হয় তাকে সবসময় কি ছোট হাতের অক্ষরে লিখতে হয়। প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হয়, পরেরটা স্মল লেটারে লিখতে হয়। এমন অপশন মনে হয় শুধু একটাই আছে, পিএ। তার মানে এটি হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, আমরা এখন 37 নাম্বার যে কোশ্চেনটা আছে, দেখতে দেখতে 34টা কোশ্চেন আমাদের শেষ। দেখো কার বইয়ে বায়ুকল সম্পর্কে উল্লেখ আছে, বায়ুকলের উল্লেখ আছে, দেখি এটা কারা কারা পারো। বায়ুকল সম্পর্কে উল্লেখ আছে, এটা তোমরা বের করো তোমাদের মূল বই, দেখি কে কত দ্রুত খুঁজে বের করতে পারো, আনসার দিতে পারো। বায়ুকল সম্পর্কে উল্লেখ আছে কোথায়, এটা তোমরা পেজ নাম্বার 6 এর ছবির নিচে 4 নাম্বার লাইন 5 নাম্বার লাইন বের করো, পেজ নাম্বার 6 বের করো। বায়ুকল সম্পর্কে আলোচনা করা আছে পেজ নাম্বার 6 এ, পেজ নাম্বার 6 এ ছবির নিচে দেখো, ছবির নিচে পাবা, ওইখানে কিন্তু আলোচনা করা আছে। সো তোমার হচ্ছে কি হবে বলো, এখানে দেখো লেখা আছে আল মাসুদি প্রকৃতির ইতিহাস নিয়ে, তার মানে এই বায়ুকলের একটা হিস্ট্রি তো আছে, এবং কিন্তু উনি কিন্তু প্রকৃতির ইতিহাস নিয়ে একটা এনসাইক্লোপিডিয়া লিখেন, এটাও কিন্তু তোমাদের জানতে হবে। সো আল মাসুদি হচ্ছে বায়ুকলের উল্লেখ আছে, উনি কিন্তু একটা এনসাইক্লোপিডিয়া লিখেন, এটা জানতে হবে। গিলবার্ট উনি হচ্ছে চুম্বক নিয়ে কাজ করেন, চুম্বক তত্ত্ব, বিভিন্ন চুম্বক নিয়ে বা বিভিন্ন চুম্বকের তত্ত্ব নিয়ে কিন্তু বিজ্ঞানী গিলবার্ট উনি কিন্তু গুরুত্বপূর্ণ মতামত দিয়েছে। সো ডক্টর গিলবার্ট নিয়েও কিন্তু তোমাদেরকে একটু পড়াশোনা করতে হবে আর কি। গিলবার্টের জিনিসগুলো তোমরা পাবা, এগুলো পড়তে হবে তোমাদের বইয়ে। এরপরে এছাড়াও আরো কতগুলো বিজ্ঞানীর নাম আছে, সেটা হচ্ছে তোমাদের দেখবা বেকেরেল আছে, তোমাদের পেজ নাম্বার 9 এবং 8-এ আরো কতগুলো বিজ্ঞানীর নাম আছে, এগুলো তোমাদের কিন্তু একটু পড়তে হবে। আপেক্ষিক তত্ত্ব এটা তোমাদেরকে আগেই পড়িয়েছি, সো এটা আমরা আর পড়বো না, এটা আমরা আগেই পড়েছি। নিচের কোন বিজ্ঞানী রাশিয়ার, চিন্তা করছো রাশিয়া। সো মাঝে মাঝে এই ধরনের বিজ্ঞানী, যদিও বিজ্ঞানী কোন দেশের এটা জেনে আমার লাভ নাই, তো এটা তোমরা চাইলে এই ধরনের প্রশ্নগুলো চাইলে রাখতে পারো, এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না। তোমার হচ্ছে এগুলো মোটামুটি রাশিয়ার দেখো, আমাদের এখানে যেটা আছে খ নাম্বার HFE ল্যান্ড, তোমাদের বইয়ে তোমার বিজ্ঞানীর যে দেশের অবস্থা, বেশি একটা বিজ্ঞানী নাই, অল্প একটা বিজ্ঞানী আছে। তো তোমরা এটা সম্পর্কে একটা আইডিয়া রাখতে পারো, চাইলে রাখতে পারো, তোমার হচ্ছে বা কোনো একটা লিখে রাখতে পারো। তারপর হচ্ছে এই যে প্রশ্নটা আছে, কোন পরিমাপের চূড়ান্ত ত্রুটি, দেখো ত্রুটি থেকে বেশি একটা প্রশ্ন আসে না,
তোমাকে বলছে যে কোন একটা পরিমাপের চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমাদের এটা, পরিমাপ করা মান হচ্ছে এটা, আপেক্ষিক ত্রুটির পরিমাপ কত। সো আমরা আপেক্ষিক ত্রুটি যদি বের করি, তোমরা জানো যে আপেক্ষিক ত্রুটি বের করার সূত্র আ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি, এটা বের করার সূত্র হচ্ছে উপরে আমাদের লিখতে হয় কি মান বলতো, চূড়ান্ত মান, আর নিচে লিখতে হয় কি বলতো, পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান লিখতে হয় এবং এর সাথে গুণ করতে হয় 100%। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি বের করার ফর্মুলা। এই সূত্র দিয়ে আমরা আপেক্ষিক ত্রুটি বের করতে পারি। সো চূড়ান্ত ত্রুটি তুমি পাইছো 0.5, সো 0.5 লিখলাম, আর পরিমাপকৃত মান হচ্ছে 7, আর এর সাথে গুণ করে দাও 100%। সেটা ক্যালকুলেশন করলে তোমরা এর থেকে কিন্তু একটা আনসার পেয়ে যাবে। সবাই অলরেডি আনসার জানিয়ে দিয়েছো, অলরেডি ভেরি গুড, 7.1 বলছো, এটা কিন্তু রাইট আনসার। আমরা আনসারটা দেখতে চাই, লেখাই আছে অলরেডি। জ্যামিতিক ধারণা সর্বপ্রথম উপস্থাপন করেন হচ্ছে ইউক্লিড। দেখো জ্যামিতি নিয়ে তোমাদের হচ্ছে বইয়ের ভিতরে ইউক্লিড নিয়ে তেমন কোনো আলোচনা না থাকলেও তোমাদের হচ্ছে পিথাগোরাস, খেয়াল করে দেখো এখানে কিন্তু পিথাগোরাস নাই, পিথাগোরাস কিন্তু এখানে নাই। সো পিথাগোরাস যদি না থাকে তাহলে ওই ক্ষেত্রে যদি ইউক্লিড থাকে অপশন কিন্তু তোমরা ইউক্লিডটা দাগিয়ে দিয়ে আসবে। যদি কোনো কারণে খেয়াল করতে হবে স্থানের জ্যামিতিক ধারণা, সো আমাদের এটা কিন্তু অলরেডি জেনে গেলাম আমরা। বুস্টন কণা কি ধরনের কণা, বুস্টন এটা একটা গুরুত্বপূর্ণ কণা, তোমাদের বইয়ে দেখবা যে বুস্টন কণা নিয়ে একটু আলোচনা করা আছে, সেটা তোমাদের একটু পড়াশোনা করতে হবে। বুস্টন কণা এক ধরনের মৌলিক কণা। তারপরে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটেছে, আমি আগে বলেছি যে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা বলা হয় গ্যালিলিওকে। গ্যালিলিওর হাত ধরেই কিন্তু তোমাদের হচ্ছে আধুনিক বিজ্ঞানের সূচনা হয়। নিউটনের মতো কোনটির শুরু এবং শেষ নেই। দেখো তোমার হচ্ছে এই যে শক্তি, কাজ এবং ক্ষমতা, এগুলো কিন্তু শুরু এবং শেষ বলে কথা আছে, কিন্তু স্থানের কোনো নির্দিষ্ট সীমা রেখা নাই, স্থান যে কোনো কিছু হতে পারে। এই জন্য এটি স্থান যে জিনিসটা আছে এটা শুরু এবং শেষ বলে কোনো কথা নেই। গ্যালিলিও তার স্থিতিবিদ্যায় স্থান কালকে ব্যবহার করেছেন কোন সূত্রে, গতি আর ত্বরণের ক্ষেত্রে। এটা তোমাদের ডিরেক্ট তোমাদের বইয়ের ভিতরে এই অধ্যায়ের সাথে রিলেটেড না হলেও তোমরা এটা একবার এট এ গ্লেন্স দেখে যাবা আর কি, দেখে গেলে হবে মোটামুটি। তারপরে ধাতুর ভেজাল, ধাতুর ভেজাল এটা নির্ণয় তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা তোমরা জানো যে আর্কিমিডিসের একটা চ্যাপ্টারের ভিতরে কিভাবে ভেজাল নির্ণয় করতে হয় এগুলো তোমাদের দেওয়াই আছে, যে আর্কিমিডিসের একটা ল আছে। সো ধাতুর ভেজাল কিভাবে নির্ণয় করতে হয়, বিশেষ করে তোমাদের এটা সিকিউতেও লাগে যে একটা স্বর্ণের ভিতরে কি পরিমাণ ভেজাল আছে, এগুলো তোমরা নির্ণয় করে দেখাও, এগুলো তোমাদের নির্ণয় করতে হবে। এরপরে পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে আসলে বলা হয় যে মূল ভিত্তি, শক্তির সংরক্ষণশীলতার নীতি যেটা আছে, শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রায় ম্যাক্সিমাম চ্যাপ্টারে, অনেকগুলো চ্যাপ্টারে তোমাদের শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মানে কিনা এই ধরনের প্রমাণ করতে বলে। তার মানে ফিজিক্সের এটা একটা ফাউন্ডেশন বিষয় যে শক্তির সংরক্ষণশীলতার নীতি। টলেমির মতবাদের বিরোধিতা কে করেন, আল হাজেন। এই যে আল হাজেন, ওটা তোমাদের বইয়ের ভিতরে পাবার টলেমি সম্পর্কে তোমাদের আছে, জাস্ট এইটুকু রিডিং করে নিলে হবে যে টলেমি সম্পর্ক কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ তোমার হচ্ছে থিওরি আছে, এবং এই তথ্যগুলো কিন্তু বোর্ডে আসে নাই। এখন যে প্রবলেম গুলো সলভ করতেছি ট্রিপল স্টার দেওয়া, এগুলো হচ্ছে এই বছর বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেখান থেকে যে তথ্যগুলো আছে সেগুলো নেওয়া হয়েছে। লোডস্টোনের চুম্বক ধর্ম সম্পর্কে কে জানতেন, সেটা তোমাদের অনেকবার পড়ানো হয়েছে, তোমরা জানো থেলিস। আর এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করলে আসলে কিভাবে লেখা যায়, দেখো এখানে টোটাল সংখ্যা কয়টা আছে, 1 2 3 4, তোমার সংখ্যাগুলো যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, তাই না? সবগুলোর প্রথমে দেখো এখানে দশমিকের তোমার 6 এর পরে, তাহলে যেহেতু দশমিকের পরে এক ঘর, তাহলে 6 ইন্টু পরের সংখ্যা যাই নাও না কেন 10 টু দি পাওয়ার, যেহেতু আমাদের এখানে মোট 10টা আছে, তার মানে বাকি দশমিকের পর 9 ঘর, তার মানে হচ্ছে এখানে 9 বসাইতে হবে। আবার যদি মনে করো এটা তো হবেই না, এটা হবে না, আবার এখানে খেয়াল করে দেখো এখানে পুরো সংখ্যা কিন্তু নেয় নাই, আর তোমার এটা যদি 3 হয় তার মানে এখানে পুরোটা লিখছে, তার মানে বাকি আরো কটা শূন্য আছে, 1 2 3 4 5 6টা। হ্যাঁ, সো এটার সাথে তুমি যদি আলটিমেটলি এটা ক্যালকুলেশন করে নাও যে দেখো আসলে এই পুরো জিনিসটার সাথে 10 টু দি পাওয়ার 6 নিলে হয় কিনা। হ্যাঁ, যদি এটা যদি হয় তার মানে এটাও রাইট আনসার হবে। আবার দেখো এটার সাথে 10 টু দি পাওয়ার 6, এটা তো পসিবলই না। এখন খেয়াল করো, দেখো যে এই জিনিসটার সাথে 10 টু দি পাওয়ার 9 গুণ করলে আমাদের আনসার হবে, তার মানে এটা হচ্ছে ক, এ নাম্বার অপশন যেটা আছে। ওকে, এরপর আমরা পরবর্তী গিগো ন্যানার, এগুলো কত গুণ, গিগার ন্যানো, এই দুটার মধ্যে মানটা ভাগ করবা, শুধুমাত্র গিগা আর হচ্ছে ন্যানোর যে সূচক, দুটো সূচককে ভাগ করে দাও, ভাগ করে দিলে কিন্তু তোমরা আনসার পেয়ে যাবা। এটা তোমাদের অনেকবার পড়ানো হয়েছে, গিগার সূচককে ন্যানোর সূচক দিয়ে ভাগ করবা, গিগার ন্যানো তোমাদের পারা জানা আছে, জাস্ট ভাগ করে দিবা, ভাগ করে দিলে হয়ে যাবে। এগুলো একটু ডিফারেন্ট মানের কোশ্চেন, এগুলো হলো সাজেশন টাইপ। আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, যে এমসিকিউ গুলো সরাসরি তোমাদের অনেকগুলো এমসিকিউ তোমাদের বই সরাসরি ওইভাবে নাই, কিছু জিনিস হলো একটু কনসেপচুয়াল, যেমন হচ্ছে এটা গিগা ন্যানোর কত গুণ। সো এটা জানতে গেলে তোমার গিগার সূচক জানতে হবে,
আর ন্যানোর সূচক জানতে হবে। গিগার সূচককে ন্যানোর সূচক দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলেই কত গুণ হয় তোমরা কিন্তু এটা পারবা। সেটার আনসার লেখা আছে, দেখে নাও। 1 পিকো ফ্যারাড মানে কত ফ্যারাড, এটাও কিন্তু তোমাদেরকে অলরেডি বলা হয়েছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশের বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু আসলে কোন বিজ্ঞানী কোন সূত্রে বিকল্প প্রতিপাদন করেন। এই তোমার হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু নিয়ে তোমাদের বইয়ের মধ্যে আলোচনা করা আছে পেজ নাম্বার 8। এই পেজ নাম্বার 8 এখানে যে থিওরিটা তোমরা মূল বই থেকে পড়ে নিবা, যে পেজ নাম্বার হচ্ছে 8, পেজ নাম্বার 8 এর ভিতরে এগুলো নিয়ে আলোচনা করা আছে। সো এই জিনিসটা দেখলে কিন্তু তোমরা খুব সহজে পারবা যে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু আসলে কোন সূত্রের বিকল্প প্রতিপাদন করার চেষ্টা করেন। এটা হলো প্লাঙ্কের যে বিকিরণ সূত্র, তোমাদের স্পষ্ট পদার্থবিজ্ঞান বইয়ের ভিতরে লিখে দেওয়া আছে এটা। হ্যাঁ, এটা তোমরা একটু ওই বই থেকে পড়ে নিবা। ওকে, আমরা এটা শেষ। আমরা পরবর্তীতে সবগুলো এমসিকিউ প্রায় শেষের পথে। পিথাগোরাসের অবদান কোথায়? পিথাগোরাস তোমার হচ্ছে জ্যামিতি তো নিয়ে কাজ করছে এবং তোমার কিন্তু হচ্ছে কম্পমান তার নিয়ে কাজ করছে, মানে পরমাণু গঠনে তার কোনো ভূমিকা নাই। এখানে ডেমোক্রিটাস আসবে 55 নম্বর, 54 শেষ। 55 নম্বর, স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে একটা দণ্ডের দৈর্ঘ্য কত? দেখো, স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে তোমরা একটা দণ্ডের দৈর্ঘ্য বের করার ফর্মুলা জানো যে m প্লাস ভি ইন্টু ভিসি। এটা হচ্ছে মূল স্কেলের পার্ট, আর এটা কিন্তু হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। তার মানে প্রথমটা দেখি, প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট। ঠিক আছে, যে প্রধান স্কেলের পার্টের সাথে ভার্নিয়ার স্কেলের পার্টটা যদি যোগ করো, যোগ করলে তুমি কিন্তু কি পেয়ে যাবা বলতো? তুমি হচ্ছে একটা দণ্ডের অথবা কোন একটা বস্তুর যে দৈর্ঘ্যটা আছে সেটা পেয়ে যাবা। প্রধান স্কেলের পার্ট এবং মোট ভাগ সংখ্যা, দেখো এখানে কিন্তু মোট ভাগ সংখ্যা বলে কোনো কিছু নাই। আর লঘিষ্ঠ গণন জিনিসটা তোমার হচ্ছে স্লাইড ক্যালিপার্সে আসবেই না। লঘিষ্ঠ গণন বিষয়টা আসবে কার জন্য? স্ক্রু গজের জন্য। তার মানে এই অপশনটা হতেই পারে না। প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। তার মানে এটার আনসার হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 কোথায় আছে? ক নম্বরে আছে। সো এটার আনসার হবে ক নম্বর। আশা করি সবাই বুঝতে পেরেছো। সরি, 1 আর 3 কোথায় আছে? খ নম্বরে। খ নম্বর হবে। মৌলিক রাশি কোনটা হবে? মৌলিক রাশি, আমরা যে মৌলিক রাশি সম্পর্কে অন্য রাশির উপর নির্ভর করে না, মৌলিক রাশি সম্পর্ক সত্য, তার মানে এটা তো সত্য, অন্যের উপর নির্ভর করে না। কালের বিবর্তনে পরিবর্তন হবে না। একটি লব্ধ রাশি, লব্ধ রাশির সমস্যা নাই, লব্ধ রাশি তো হবেই না, কারণ মৌলিক তো মৌলিকই, এটা লব্ধ কিসের? কিন্তু কালের বিবর্তনে পরিবর্তন হবে না, ঘটনা সত্য। মৌলিক সারা জীবনই মৌলিক, এটা তুমি যেমনে রাখো অমনি মৌলিক, এটা কোনোদিন যৌগিক হওয়ার সম্ভাবনা কিন্তু নাই। কেমন? ওকে, আমরা আজকে 56টা প্রশ্ন সলভ করলাম। আমরা প্রতিদিন তোমাদের জন্য প্রতিদিন একটি একটি করে চ্যাপ্টার এভাবেই একটা বই ধরে ধরে বইয়ের পেজ নাম্বার বলে বলে তোমাদের ভিতরে প্রতিদিন এমন ভাবে এমসিকিউ গুলো সলভ করব, বোর্ডের এমসিকিউ এবং এই বছরের টেস্ট পরীক্ষার আসা যে প্রশ্নগুলো আছে যতটুকু সম্ভব অল্প সময়, প্রতিদিন 1 ঘন্টা করে অথবা 45 মিনিট করে ক্লাস নিব এবং টানা 15 দিনের একটা সেশন তোমাদের জন্য নিব। এটা সবার জন্য উন্মুক্ত। ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি তুমি মনে করো ক্লাসটি তোমার এবং তোমার বন্ধুদের উপকার লাগবে, তাহলে অবশ্যই এই ক্লাসটি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, যেন এই ক্লাসটি এবং আমাদের কষ্ট, তোমাদের এই যে সামগ্রিক কষ্টগুলো যেন সফল হয়। সবার জন্য দোয়া রইল। আশা করি আগামী 15 দিনের সেশনে তোমরা এমসিকিউর যে ভয় ছিল এটা অনেকাংশেই কাটিয়ে ফেলতে পারবা। এরপরে তোমাদের যদি আরো কোনো ডিফারেন্ট টাইপের প্রবলেম থাকে, যে এমসিকিউ তুমি বুঝো না বা পারো না, এগুলো আমাকে পার্সোনালি ইনবক্স করে রাখলে আমি লাইভ সেশনের মাধ্যমে কিন্তু তোমাদের সবার জন্য সলভ করে দিব। সবার জন্য শুভকামনা রইল। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।